ব্যাচেলর আমি ব্যাচেলর বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার ব্যাচেলর আমি ব্যাচেলর বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার ও ব্যাচেলর আমি ব্যাচেলর বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার ও ব্যাচেলর আমি ব্যাচেলর বিন্দাস লাইফে কোনো পেন নেই ওকে ব্যাচেলর বাসা ব্যাচেলর রুম কোনো পেন নেই এখানে অনেকে বলছে অনেক কিছুই তো নেই এটা একটা রুম কিচ্ছু নেই আলমারি নেই এই নেই ফ্রিজ নেই এখানে কোনো ফিমেল নেই কোনো ঝামেলা নেই কোনো কষ্ট নেই এখানে আচ্ছা কে বললো কিছু নেই সব আছে এই যে ব্যাচেলর বাসার সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে এই চেয়ার মূল্যবান চেয়ার এটাই আলমারি হিসেবে ব্যবহার করা যায় বসা যায় খাওয়া যায় এখানে হেলান দিয়ে শোয়া যায় এখানে আলনা হিসেবে কাপড় চোপড় ঝুলানো যায় এটাতে মশারি টাঙানো যায় সব কিছু এটা করা যায় একটা চেয়ারের জন্য হাত দেন এই বাসায় একটু প্রশ্ন করি বলতে হবে এটা কি পানি খাওয়ার মগ না এইটাই তো অদ্ভুত বিষয় এটা হচ্ছে ব্যাচেলর বাসায় এটাকে অ্যাস্ট্রে হিসেবে ব্যবহার করা হয় আর এই যে পানি খাওয়া বা চা খাওয়ার জন্য আছে মহামূল্যবান এই যে হ্যাঁ এগুলো দিয়ে অতিথি আসলে এটা দিয়ে চা খাওয়ানো হবে এই যে পানি খাওয়ার জগ এটাই স্পেশাল মিস করছি তুষার ভাইকে ওকে সব আচ্ছা এই যে ব্যাচেলর বাসায় সব কিছু এলোমেলো থাকে মানে কখন গোছানো হয় যখন এই বাসায় কোনো মেয়ে আসে না সব কিছু গোছানো পরিপাটি থাকে তার মানে কি যে কোনো মেয়ে এসে সব কিছু গুছিয়ে দেয় না মেয়ে আসবে শুনে সবাই গোছায় প্রথমত যার গেস্ট আসবে সে গোছায় কিন্তু যার গেস্ট না যার গার্লফ্রেন্ড না বা বান্ধবী না সেও গোছায় একবার যাওয়ার সময় যদি একটু করে তাকায় একবার হাসে এবং এই ব্যাচেলর বাসায় সবচেয়ে বেশি সাসপেন্স সবচেয়ে কৌতূহল কবে সৃষ্টি হয় যেটা ফেলুদাতেও নেই ব্যোমকেশেও নেই এমনকি জেমস বন্ডেও এই সাসপেন্স ক্রিয়েট করা যায়নি সেটা হচ্ছে একটি ব্যাচেলর বাসার একটি রুমের সামনে এক জোড়া ছেলেদের জুতা আর মেয়েদের জুতা ভেতরে হচ্ছেটা কি ভিতরে কি হচ্ছে ভিতরে কি হচ্ছে বলো দেখি ভেতরে দুধ চা খাচ্ছে হ্যাঁ ওকে গ্রুপ স্টাডি কি বিষয়ে স্টাডি হচ্ছে তাহলে মেবি ফিজিক্স ওকে ফিজিক্স কি হচ্ছে ভিতরে কাজের বুয়া ঘর মুছতেছে আর কি হচ্ছে মাসুদ কি হচ্ছে ভিতরে কি হচ্ছে আমার মনে হয় কেমিস্ট্রি পড়াইতেছে কেমিস্ট্রি তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গেছে ওকে বলে রাখি যে এই এক জোড়া জুতার হিল পরেই তারা সঠিক গন্তব্যে পৌঁছে যায় কিন্তু অদ্ভুতভাবে এই এক জোড়া জুতার হিলের কষ্ট কি জানেন যে তাদের উপর ভর করে এদের মালিকরা গন্তব্যে পৌঁছে গেল কিন্তু এদেরকেই কেবল বাইরে খুলে রাখা হলো ওকে এদের কষ্ট বুকে ধারণ করে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 ব্যাচেলর বাসা গোছাতে হবে কিন্তু তার আগে এই যে লাকি সিজন 7-এ অ্যাকচুয়ালি লাকি আমরা কারণ আমরা পেয়েছি আমাদের প্রিয় মানুষদের যারা বিচারকের আসন অলংকৃত করেছেন রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা চিরসবুজ নায়ক আমিন খান এবং আমাদের প্রিয় অভিনেত্রী বুক ভরা ভালোবাসা আছে যার এই ব্যাচেলারদের জন্য সবচেয়ে সুখের খবর সিঙ্গেল অভিনেত্রী শবনম ফারিয়া এবং আজকে অতিথি হিসেবে এসছেন আমাদের খুবই কাছের মানুষ প্রিয় মানুষ রয়েছেন ব্যাচেলর পয়েন্টের গট দ্য পয়েন্ট অন্যতম অভিনেতা যার অনারে আমি আর আমিন ভাই গতকাল সেই নোয়াখালীর বজরা বাজার ঘুরে এবং ওখান থেকে তাকে হান্ট করে নিয়ে এসেছি আমাদের অতিথি আজকে সাইদুর রহমান পাভেল আমাদের আজকে
ভাই এটা একটা শো এবং থাকবেই, আমরা একসাথে কাজ করলে কি হবে, গেস্ট একজন হতেই পারে আসলে, না মানে আমরা অ্যাকচুয়ালি একসাথে কাজ করি, এক প্ল্যাটফর্মে আমরা একসাথে ছিলাম, আজকে এটা হবেই, কেউ গেস্ট কেউ মেন্টরদের আসনে থাকবে, এটা তো হতেই পারে, মানে আমরা তাহলে ভাই আমি কি ওখানে চলে যাব? না না আসলে আমরা একসাথে কাজ করেছি, হতেই পারে, আমি কয়েকবার কিন্তু ফিস করে ওদের বুঝিয়েছি যে হতেই পারে একজন গেস্ট হবে, একজন এটা হবে। হ্যাঁ ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, বাজো, বাজো, বাজো। কেমন লাগছে যখন আপনি শুনলেন যে আমরা এখানে আর আপনি গেস্ট হিসেবে আসবেন, একটু বলেন। ভাই আপনি এটা নিতে পারতেছি না। ওকে, আমি এখানে গেস্ট হিসেবে আসি নাই, সত্যি কথা। আমি আসছি আমার ভাইদের কাছে, আমি আড্ডা দিতে আসি এখানে। শুধু চেয়ারটা একটু বড় দিয়েছে, আমি বসতেও চাই না, আমি এখানেই বসতে চাইছিলাম, তো ভাই বললো না তুষার ভাই নাই, খালি থাকবে, ঠিক ভালো এখানে বসো, মানে শূন্যস্থানটা পূরণ করলো আর কি। মানে আমিন ভাই আছে, আপুর সাথে আমার সৌভাগ্য যে কাজ হয়েছে, সো এই গুণী মানুষগুলোর সাথে এর প্রত্যেককেই গুণী, সো এই মানুষগুলোর সাথে আড্ডা দিতেও মানে ভালো লাগে, ওই ভালো লাগার থেকে আসা ভাই আর কি। সাইদুর রহমান পাভেল অনেক বড় মনের মানুষ, অনেক বড় মাপের অভিনেতা, আস্তে আস্তে আরো প্রকাশ পাবে। সম্প্রতি যে দুইটা সিরিজ দেখলাম সেটা কথা হবে ব্ল্যাক মানি এবং হাউ সুইট, একটা অমি ভাইয়ের এবং আরেকটা হচ্ছে আরেক বড় ডিরেক্টর রায়হান রাফি ভাইয়ের, একটা শুভকামনা জোরে সাইদুর রহমান পাভেলের জন্য ওই আসনটা প্লিজ একটা জোরে হাততালি প্লিজ। ওকে, সবাই মিলে আমরা একটি পরিবার এবং এই পরিবারের দায়িত্ব হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো, এবং যে সবচেয়ে ভালো এই দায়িত্ব পালন করতে পারবে, সবার মুখে যে হাসি ফুটাবে, মার্সেল তাকে দিচ্ছে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ, মার্সেল তাকে দিচ্ছে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ এবং যে সব মানুষের মন জয় করবে, তাকে দেওয়া হবে মার্সেলের তরফ থেকে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, এই জার্নিতে যে হবে ফোর্থ, তাকে মার্সেল একটু মাথাটা ঠান্ডা রাখবার জন্য, কারণ সে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নেই, মাথা একটু ঠান্ডা রাখতে হবে, এই জন্য মার্সেল তাকে দেবে একটি এসি। এবং যে হবে ফিফথ, মার্সেল তাকে দিচ্ছে একটি ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন কেন? ব্রেন ওয়াশ করবার জন্য, যেন পরের বার সে আরো ভালো করতে পারে। সো একটা জোরে হাততালি হোক। যে 6 হবে তার জন্য কি থাকছে, এটাই সাসপেন্স, এখনো বলা হয়নি। মার্সেল ভাবছে যে কম টাকায় খুব ভালো কি হতে পারে। প্রত্যেক এপিসোড উইনার হবে, তাদের জন্য মার্সেল পুরস্কার রেখেছে প্রত্যেক পর্বে। জোরে হাততালি মার্সেলের জন্য। এর রাবার ব্যান্ডের সঙ্গে আমি রয়েছি এবং আমাদের জন্য কোনো পুরস্কার নেই, হাততালি হোক। আমাদের পোশাক দিয়ে যারা আবৃত করেছে তাদেরকে আমরা হাততালি দিয়ে শুভকামনা জানাতে চাই। টাসেল এবং 12 ক্লথিং এর জন্য জোরে হাততালি হোক। আর কথা বাড়াবো না, প্রথম পারফর্মারকে ডেকে নেব। আসবে চট্টগ্রাম থেকে হাসি মুখের এক পারফর্মার, সুস্মিত দে যার নাম। কেমন আছেন সবাই? ভালো। আমরা 12 জন ফ্রেন্ড মিলে চিটাং থেকে কক্সবাজার একটা ট্রিপ ম্যানেজ করছি। এই ট্রিপের আয়োজন করলে না আপনি 3 ধরনের মানুষের সাথে পরিচিত হবেন। এক, ভালো মানুষ, ওরা ট্রিপের যেদিন প্ল্যান হয় ওই দিনই বলে দেয় দোস্ত আমি পারবো না। 2, ট্রিপের যেদিন প্ল্যান হয় ওই দিন থেকে সে আপনার থেকে বেশি এক্সাইটেড থাকবে, আর যেদিন আপনার ট্রিপের জন্য যাবেন সেদিন বলবে দোস্ত আমি পারবো না। 3 নাম্বার হচ্ছে মেয়েরা। আগে একটা সময় ছিল মেয়েরা যখন তার মাকে বলতো মা ট্যুরে যাব, তখন মা বলতো এখন না, বিয়ের পর জামাইয়ের সাথে যাইস। এখন 2025 সাল, দেশ আগাইছে, মানুষ আগাইছে, সমাজ অনেক আধুনিক হয়েছে। এখন যখন মেয়েরা বলে মা ট্যুরে যাব, তখন মা বলে এখন না, বিয়ের পর জামাইয়ের সাথে যাইস। কিছু আছে যে ট্যুরে যাওয়ার 1 ঘন্টা আগে মাকে বলে মা আমি একটু বেরোচ্ছি, এমনভাবে বলে যেন নিচের থেকে 2 কেজি চাল আর 1 কেজি ডাল আনতে যাচ্ছে। মা জিজ্ঞেস করে কই যাস, সে বলে কক্সবাজার 3 দিনের জন্য, 1 ঘন্টা পর বাস।
এত ফাস্ট রেসপন্স করে যে মা কি বলবে বুঝে উঠতে পারে না। ওই ক্যাটাগরিতে আমি পড়ি। তবে এরকম অনেকজন আছে যাদের অ্যাকচুয়ালি ছেলে মেয়ের মধ্যে ভাগাভাগি নাই ওই ক্যাটাগরিটাতে। ওরা হচ্ছে যখন ট্রিপের কথা বলবেন তখন এক পায়ে খাড়া, যখনই বলবেন পার হেড 1,500 টাকা করে তখন বলবে দোস্ত আমার এক্স্যাক্টলি ওই 3 দিনই কাজ আছে, আমি যেতে পারবো না রে। আমি আমার একটা ফ্রেন্ডকে বলছি দোস্ত কক্সবাজার যাবি ট্যুরে? সে বললো কক্সবাজার যাবো না, ক্যালিফোর্নিয়া যাব। আমি বললাম ক্যালিফোর্নিয়া কেন যাবি তুই? তখন সে বললো দেখ এন্ড অফ দ্য ডে আমাকে যদি ট্যুরটা ক্যান্সেলই করতে হয় তাহলে কক্সবাজার ক্যান্সেল করার থেকে ক্যালিফোর্নিয়া ক্যান্সেল করা বেটার। তবে পাভেল ভাই এই ট্যুর প্ল্যান করে না আমার অনেক লাভ হয়েছে। আমি 1.5 লাখ টাকা সেভিংস করতে পারছি। আমি চিটাং থেকে নেপালের একটা ট্যুর প্ল্যান করছিলাম, পার হেড 1.5 লাখ টাকা, যাই নাই সেভ। এই যাবো না করে 12 জনের ট্যুর 5 জনে গিয়ে ঠেকছে। এই 5 জনের জন্য আমি তেনাবাসের 5টা টিকিট করছি। চিটাং থেকে কক্সবাজার তেনাবাসের একটা আলাদা ভূমিকা আছে। আপনি যত বড় নাস্তিক হন না কেন, তেনাবাসে উঠলে ড্রাইভার এমনভাবে গাড়িটা চালাবে আপনি ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য। তেনাবাস থেকে যান নিয়ে আমি কক্সবাজারে নামলাম, নেমে একটা টমটম ভাড়া করছি, হোটেলে যাব। এরপর আমি আসলে জীবনে খুব একটা ভুল কাজ করি না, বাট ওই সময় আমি একটা ভুল করে ফেলছি। আমি টমটমওয়ালাকে বললাম মামা ক্ষুধা লাগছে, কই খাওয়া যায়? মামা আমাকে সাথে সাথে বলল যে ভাই আপনাকে আমি কক্সবাজারের সব থেকে বেস্ট রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। এরপর রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পর বুঝতে পারছি যে এটা কক্সবাজারের সব থেকে বেস্ট রেস্টুরেন্ট, কারণ ওই রেস্টুরেন্টে সে সব থেকে বেশি কমিশন পায়। ওই রেস্টুরেন্টে গিয়ে আমাকে নিজেকে ট্যুরিস্ট মনে হয় নাই, আমাকে মনে হয়েছে আমি একটা প্রোডাক্ট। আমার মালিক হচ্ছে টমটমওয়ালা, সে আমাকে বেচে দিয়ে চলে গেছে। আমিন ভাই আপনি জীবনে কোনোদিন দেখছেন যে কোনো একটা ছিনতাইকারী আপনাকে ছিনতাই করছে, ছিনতাই করার পর বলছে আবার আসবেন? এরকম তো কোনোদিন হয় নাই না। কিন্তু ওই রেস্টুরেন্টে খাওয়ার পরে সে আমার সবটুকু লুটে নিয়ে ওই রেস্টুরেন্টের ম্যানেজার আমাকে বলছে আবার আসবেন। রেস্টুরেন্ট থেকে গেলাম আমি হোটেলে। হোটেলে আমরা 5 জন চেক ইন করবো। এমন সময় দেখি পাশে একটা কাপল, ওরাও চেক ইন করবে। হোটেলের ম্যানেজার বলল যে স্যার আপনারা কি ম্যারিড? ছেলেটা বলল হ্যাঁ ম্যারিড। তখন কাপলটা বলল যে ঠিক আছে আমরা চেক ইনটা মানে কাগজপত্র আগাই। তখন ম্যানেজার বলল স্যার আপনার ম্যারেজ সার্টিফিকেটটা একটু দেখানো লাগবে। তখন গিয়ে মানে ছেলেটা বলে উঠলো ম্যারেজ সার্টিফিকেট দেখানো লাগবে, এটা তো আমার জানা ছিল না। এই শুনে মেয়েটা বলল তোমার কি জানা ছিল? তুমি আমাকে এখানে আনছো কেন? তোমার জীবনে কোনো জিনিস মনে থাকে? এই বলে 30 মিনিট মেয়েটা ওই ছেলেটাকে ঝাড়ছে। ঝাড়ি শুনে রিসেপশনিস্ট চাবিটা ছেলেটার হাতে দিয়ে বলছে ম্যারেজ সার্টিফিকেট লাগবে না, আমি বুঝে গেছি আপনার বিবাহিত। আমিন ভাই এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাকে আপনি কি বলবেন? কি ব্যবহারে বউয়ের পরিচয়। তো ঘোরাঘুরি করে 2 দিন শেষ। আমি দ্বিতীয় দিন আমাদের ট্যুর ম্যানেজার কালামানিককে বললাম যে বন্ধু এখন তো দ্বিতীয় দিন, কই খাওয়া যায়? সে আমাকে বলল চল মারমেডে খাবো। আমি বললাম মারমেড তো অনেক এক্সপেন্সিভ, আমাদের কাছে কি এত টাকা আছে? কালামানিক বলল টাকা নিয়ে কোনো টেনশন নাই, টাকার কোনো অভাবই নাই। তারপর আমরা সবাই গেলাম মারমেডে। যেহেতু টাকার কোনো অভাব নাই আমি একটা পশ ডিশ অর্ডার করছি। আপু ডিশটার নাম ছিল মাস্টার্ড এশিয়ান সি ব্যাস। এশিয়ান সি ব্যাস কুকড ইন মাস্টার্ড অয়েল, সার্ভড উইথ অ্যারোমেটিক জেসমিন রাইস অ্যালংসাইড পোটেটো অ্যান্ড টমেটো পিউরে। সার্ভ করার পর দেখি ভেটকি মাছের পাতুরি দিয়ে দিচ্ছে। এই ভেটকি মাছের পাতুরির ডেকোরেশন দেখে আমার বন্ধু কালামানিকের ভিতরের ফুড ব্লগার জেগে উঠছে। আচ্ছা সে টানা 20 মিনিট ওই ভেটকি মাছের পাতুরির ভিডিও করছে। এরপর সে বুঝতে পারছে ঠান্ডা ভেটকি মাছের পাতুরি খাইতে খুব একটা মজা না। পরের দিন আমাদের লাস্ট ডে, চেক আউট করবো, সব চেক আউট করে রুম টুম গুছায় আমরা বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর দেখি আমার বন্ধু কালামানিক মুখ কালো করে একটা চেয়ারে বসে আছে। আমি বললাম কি হয়েছে রে? সে আমার দিকে তাকায় বলে 324 টাকা। 324 টাকা দিয়ে 5 জন কক্সবাজার থেকে চিটাং কেমনে যাব? এই ভেবে আমরা স্যাড হয়ে বসে আছি বিচের মধ্যে। এমন সময় একটা ছেলে এসে বলল যে ভাই ছবি তুলবেন, প্রতি ছবি 6 টাকা করে। আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমিই তো ফটোগ্রাফার,
সাথে আমার ক্যামেরা আছে, আমি ছবি তুলতে বের হয়ে যাই। সেই জিনিয়াস একটা আইডিয়া না? আমি আমার ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমার সাথে রনি ভাই আর ভাবির দেখা হয়েছে। রনি ভাই আর ভাবিকে বললাম যে ভাই আপনারা কি ছবি তুলবেন, প্রতি ছবি 6 টাকা করে। রনি ভাই একটা লুঙ্গি পরেছিল, একটা গেঞ্জি পরেছিল, একটা সানগ্লাস পরেছিল। রনি ভাই বলছে অবশ্যই। আমি রনি ভাই আর ভাবিকে সমুদ্রের পাড়ে দাঁড় করালাম। তখন জোয়ার প্রায় শেষের দিকে। আমি রনি ভাই আর ভাবিকে বললাম যে আপনারা টাইটানিকের মতো করে দাঁড়ান, খুব রোম্যান্টিক একটা ছবি হবে। হঠাৎ করে ভাটা শুরু হয়ে গেল। তো টাইটানিক সিনেমাটা আপনারা সবাই দেখছেন। টাইটানিক সিনেমায় সমুদ্র জ্যাককে নিয়ে গেছিল রোজ থেকে, আর ওই দিন কলাতলি বিচে সবার সামনে সমুদ্র জ্যাকের ইজ্জত নিয়ে চলে গেছে। এই অবস্থায় কি আর টাকা নেওয়া যায় না। আমি সামনে আগায় গেলাম, গিয়ে দেখি আমাদের মেন্টর তারেক ভাই আর ভাবি। আমি কি বললাম, ভাই আপনার দেখা পাইলাম, ভাল লাগছে আমার থেকে, আপনি কি ছবি তুলবেন, প্রতি ছবি মাত্র 6 টাকা করে। তারেক ভাই বললো অবশ্যই। আমি তারেক ভাইকে বললাম ঠিক আছে, আপনি এই জায়গাটায় দাঁড়ান, ভাবি এইখানে দাঁড়ান। তারাই আমি ছবি তুলতেছি। প্রথম ছবি তুললাম, দেখি কালো আসে। দ্বিতীয় ছবি তুললাম, দেখি তাও কালো আসে। আমি তারেক ভাইয়ের সামনে গিয়ে বললাম, ভাই আপনারটা না হয় বুঝতে পারছি, কিন্তু ভাবি তো ফর্সা, আপনার ছবি কেন কালো আসতেছে? তারেক ভাই আমার মাথায় জোর একটা চোয়ার মেরে বললো লেন্সের ক্যাপ খোলাগে। আমি লেন্সের ক্যাপটা খুলছি, খোলার পর আরো বিপদে পড়ে গেছি। ছবিটা আমি ব্যালেন্সই করতে পারতেছি না। দেখি ব্রাইটনেস অ্যাডজাস্ট হচ্ছে না আমার। ব্রাইটনেস যদি বেড়ে যায় তারেক ভাইয়ের বউ গায়েব, ব্রাইটনেস যদি কমে যায় তারেক ভাই গায়েব। আমি কোনো মতে ব্যালেন্স করে তারেক ভাইয়ের একটা ছবি তুললাম, তুলে তারেক ভাইকে দেখাইছি, ভাই ছবিটা কেমন হয়েছে। তারেক ভাই ছবিটা দেখে বললো সবই তো বুঝলাম, কিন্তু এখানে আমি কোথায়? আমি বললাম ভাই দেখেন, ভাবির কাঁধ বরাবর 2টা সাদা লাইন দেখতেছেন না, এই 2টা হচ্ছে দাঁত, বাকিটুকু আপনি বুঝে নেন। তারেক ভাই আমাকে মারতে আসছে, আমি তারেক ভাই থেকে পালাই সামনে গেলাম, 1 টাকাও ইনকাম হয়নি। তখন আমার সাথে দেখা হয়েছে আমাদের সেটের জাহাঙ্গীর ভাইকে। জাহাঙ্গীর ভাইকে দেখে আমার মন টন ভালো হয়ে গেছে, ডিরেক্টর সাহেব। আমি বললাম ভাই আপনি কি একটা ছবি তুলবেন, প্রতি ছবি মাত্র 6 টাকা। তখন জাহাঙ্গীর ভাই বললো অবশ্যই ছবি তুলবো। পাবেল ভাই বিশ্বাস করেন 2 ঘন্টা 20 মিনিট সময় আর শ্রম দিছি, এরপর ওখান থেকে আমাকে পালাই আসতে হয়েছে। আমি জাহাঙ্গীর ভাইকে দাঁড় করাইছি, উনি দাঁড়াইছে ঠিকঠাক মতো। যেই ছবি তুলতে যাবো ওই সময় জাহাঙ্গীর ভাই বলছে সুস্মিত একটু ডানে চাপো, না 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 একটু বামে চাপো, লাইটটা ঠিক আছে তোমার, লেন্সটা পরিষ্কার আছে, আরে লাইট তো ঠিক নাই, তুমি আর একটু বামে চাপো, আর একটু ডানে চাপো। এই করতে করতে ছবিটা তুলতে যাব, দেখি আমার ক্যামেরার চার্জ শেষ। জাহাঙ্গীর ভাই বলছে সাদেক ব্যাটারি চেঞ্জ করো। আমি বললাম কোন সাদেক, কে সাদেক? আপনি সুগন্ধা কক্সবাজারে আছেন, ছাঁশো সেটে নাই। পালাই আমি চলে আসছি এখানে। বাট আজকে পাবেল ভাই আছেন, ভালো হয়েছে। আজকের দিনে আমি আসলে শবনম আপুকে আমি একটা থ্যাঙ্কস দিতে চাই, কারণ ওই দিন উনি আমাকে বাঁচাইছিল। তো জাহাঙ্গীর ভাই থেকে পালায় আসার পরে আমার আপুর সাথে দেখা হয়েছে। আমি আপুকে বললাম আপু ছবি তুলবেন, প্রতি ছবি মাত্র 6 টাকা করে। আপুকে পুরো দিনের কাহিনী বলছি আমি। এরপর আপু বললো অবশ্যই তুলবো। আপু টোটাল 500টা ছবি তুলছে। 500টা ছবির এগেনস্টে উনি আমাকে 3000 টাকা দিচ্ছে। আমি 3000 টাকা হাতে নিয়ে বললাম আপু টাকা তো দিলেন, কিন্তু ছবি কি দেখছেন? এরপর আপু ছবিগুলো সব দেখলো, দেখে বললো তোমার নামটা জানি কি? আমি বললাম সুস্মিত। এরপর আপু বললো সুস্মিত ভালো ছিল, কিন্তু আরো ভালো করতে হবে। অনেক অনেক টাকা বেঁচে গেল আমার, শুধু না সামনে যারা দেখছে সবার অনেক টাকা বেঁচে গেল। কিভাবে? এই যে ট্যুর প্ল্যানের টোটাল টাকা বেঁচে গেল, অথচ আমরা একটা টোটাল জার্নি করে আসলাম সারা দেশ ঘুরে। থ্যাংক ইউ, অসাধারণ। মানে আমি দেখলাম যে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত কি একটা গাঁথুনি। আমি জানি না কিভাবে প্র্যাকটিস করেছো বা একটা ট্যুর প্ল্যানই করে ফেলেছো যে একবারে টোটাল একবারে গোছানো ছিল, দারুণ। শুরুতে আমিন খান। সুস্মিত অসাধারণ ছিল, অসাধারণ। ফিনিশিং ওয়াজ ট্রেমেন্ডাস, ট্রেমেন্ডাস। প্রথমে একটু লুজ ছিল, বাট মাঝের পর থেকে বিউটিফুল। সবচেয়ে মজার যেটা আমার কাছে ফিল হয়েছে, মানে তোমার পারফরমেন্স শোনার পরে, দেখার পরে, সেম 5 ফ্রেন্ড মিলে আমি ম্যাট্রিক পরীক্ষার পর আমরা কক্সবাজার গিয়েছিলাম, এবং আমাদের তখন টোটাল টাকা ছিল 120 টাকা করে। 120 টাকা চাঁদা, আমরা খুলনা থেকে কক্সবাজার ঘুরে এসেছিলাম। শুধুমাত্র কক্সবাজারে একটা ছোট্ট একটা হোটেলে ফ্লোরিং করে 5 জন ছিলাম। তখন মনে হয় ভাড়া 20-30 টাকা এরকম নিত। আর বাকিটা ঢাকা এক আত্মীয়ের বাসায় সবাই, চিরং এক আত্মীয়ের বাসায় সবাই, এইভাবে পার করেছি।
এবং এরপরে অসংখ্যবার 60 থেকে 70 বার কক্সবাজারে গিয়েছি বেড়াতে, কিন্তু ওই যে মজা, অনেক দামি হোটেলে থাকা হয় কিন্তু ওই মজা আর পাইনি। এখনো প্রত্যেকবার কক্সবাজারে গেলে ওই কথাটাই বারবার মনে হয়। তুমি আমাকে সেইখানে নিয়ে গেছিলে ফিরে। পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। এখন তারা ট্যুর করেন 4 জন মেবি ভাই, এখন আপনার ফ্যামিলি ট্যুর। ওকে, একটা জোরে হাততালি হোক। শবনম ফারিয়া। না, আমার আগে একটা প্রশ্ন আছে আমিন ভাইয়ের কাছে। জি। ওইটা কত সালে 120 টাকা দিয়ে আপনি কক্সবাজারে গিয়েছিলেন? এটা কোন সাল ছিল? ওইটা ছিল সত্যি করে বলেন। 89। 89 আমাদের জন্মের অনেক আগে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই 5 জনের মধ্যে একমাত্র আমারই কক্সবাজার যাওয়ার অভিজ্ঞতা ছিল, তাও ক্লাস 7-এ থাকা অবস্থা একবার গিয়েছিলাম। তখন ওই টিমের আমি টিম লিডার, আমি নিজেই কিছু বুঝি না। কিন্তু ওই সময়ের যে আনন্দ, মানে সারা জীবন সেই আনন্দ আর পাওয়া যাবে না। ওকে, শবনম ফারিয়া। বাহ, লা লা এইটা এখন পর্যন্ত সুস্মিতের বেস্ট পারফরমেন্স। সো আমি একটা জিনিস দেখলাম, যখনই কাউকে বলা হয় না ভালো ছিল আরো ভালো করো, অ্যাকচুয়ালি ভালো হয় পরেরটা। এটা আপনি আরো আগে কেন বলেননি? বলতাম, বুঝছো, ওরা প্রথমে সিরিয়াসলি নেয়নি। যখন একদিন বকা দিলাম না, তারপর দেখি ওকে কাজ হচ্ছে বেটার। সুস্মিত খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আমি শুধু দেখতে চাই যে হার্ট পাওয়ার পর পরেরটা আরো কেমন ভালো হয়, ঠিক আছে না? ওকে, এটা জোরে হাততালি সুস্মিতের জন্য। ও একটু শুধু জানতে চাই, একটু নিজের একটু ট্যুর প্ল্যান বলেন। আপনার তো 5 জন 4 জন থাকে না মনে হয়? উনার আমি একটু বলি, উনার ফ্রেন্ড সার্কেল আবার এত, শেষ পর্যন্ত কেউ যেতে পারে না, শুধু 2 জন যায়। ভাই কি এটা বলেন 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 বলেন। না মানে ও যেটা বললো না, ওইটা তো সবসময় শুনে এসছি যে বন্ধুদের সাথে যাওয়া যাবে না, বিয়ে করো তারপরে যেও। তো বিয়ে করার পরেও হাজবেন্ড নিয়ে যায় নাই, তারপর তো বিয়েই ভেঙে গেল। এরপর আমি একবারই বাসা থেকে 2বার বাসা থেকে ঘুরতে যাওয়ার পারমিশন পেয়েছিলাম। একটা হচ্ছে তৌসিফ মাহবুবের ব্যাচেলার ট্রিপ ছিল, আমি সাফা কবির, তৌসিফ মাহবুব আর আমাদের আরো 2টা ফ্রেন্ড, আমরা 5 ফ্রেন্ড নেপাল গিয়েছিলাম। আর গত বছর একটা ট্রিপ ছিল যেটাতে আমরা সবাই গিয়েছিলাম, আমি, সিয়াম, তৌসিফ, সাফা, টয়া, তামিম, আমরা সবাই একসাথে থাইল্যান্ড গিয়েছিলাম। তো আমি বাসা থেকে 2বারই ট্রিপে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু 2টাই ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। ওকে ওকে, এবার সাইদুর রহমান পাভেল ওখানে বসে থেকে ভাবছিল, একটা সময় আমিও পারফর্ম করেছি, আজকে পারফরমেন্স দেখছে, তার অনুভূতিটা একটু জানতে চাই আগে। ভাই আমি আসলে এইটাই ভাবতেছিলাম যে হ্যাঁ কিরকম কাঁপাকাঁপি লাগে, এটা আমি তো ফেস করছি। বাট আমি আমিন ভাইয়ের সাথে একমত যে মানে শুরুতে যেরকম ছিল এরপর ফাটাই ফেলছে। আর বেশি মজা লাগছে তেনাবাস। আর মোটামুটি এটা ভালো লাগছে যে মানুষটা রনি ভাই সবাকে টানাটানি করে, ওনার লুঙ্গি দিয়ে যে টানটা দিছো না ভাই, আমার এটা ভালো লাগছে। ওকে, ওই দিনকার ঘটনা বলবে এবার। জ্যাক হারিয়ে গেল লুঙ্গি, শুধু পরে থাকলো কাপড় রাখার র্যাক। বাট ভাই খুব ভালো, খুব ভালো, মানে আমরাও হারাই গেছিলাম যেরকম ট্যুর প্ল্যানগুলোতে। সো পাভেলের ঘোরা হয়েছে কি এরকম? আপুর মতো এরকম ইন্টারন্যাশনালি ঘুরি নাই। ওকে, যে আমার ঘোরা ধরেন যে ওই ছাড়ে নেই আর কি, শাসনে বড় হওয়া তো ওই চাঁদপুর, হ্যাঁ মতলব মানে আমার নানা বাড়ি দাদা বাড়ি ওইখানে, চাঁদপুরে 2 জন এক জায়গায়। সো আমার ট্যুর মানে হচ্ছে ওই জায়গাটা আর কি, মানে ট্যুরে যাওয়া মানে হচ্ছে নানা বাড়িতে যাওয়া, দাদা বাড়িতে যাওয়া, একটু বড় হওয়ার পর মিরাকেল করার পর তারপরে যে কক্সবাজার যাওয়া, এদিক সেদিক যাওয়া, এই তো। কিন্তু মতলব কোনোভাবে ইন্টারন্যাশনাল ট্যুরের চেয়ে কম না, মতলব খুবই সুন্দর। হ্যাঁ, শুধু বিমান যায় না, শুধু বিমান যায় না। ওকে, শুধু এবং মতলব সব জায়গায় কিন্তু মতলব থাকে, কক্সবাজারে ওখানে মতলব, শুধু একটু মতলব, সব জায়গায় মতলব থাকে। ওকে, হ্যাঁ, আর ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমার ওই যে ও যখন ফুডের নাম বলছিল, কোথায় যেন মারমেইডের ফুডের যে নাম বলছিল, আমি ভাবলাম আটকাই নাকি। অ্যাকচুয়ালি ওইটার নাম আমি শুনেছিলাম, ওখানে নাম মারমেইড ছিল না। লোকজন যায়, খায়, দেয়, অনেক টাকা বিল হয়, দিতে পারে না, তখন মেইড বা সার্ভেন্টকে বলে মার মেইড।
সেখানে মারবেন। এবং তেনার নামটা যদি অরিজিনালটা বলা যেত অ্যাকচুয়ালি ভালো হতো, কারণ ওইটার নাম সড়ক পথে যে বিমানের ছোঁয়া, ওইটা এমনি এমনি ওই নামটা আসেনি, ওই নামটা এসেছে মূলত ওই ইন্না লিল্লাহ সংক্ষিপ্ত রাম এনা। এবং ওইটার যিনি মালিক তিনি বেহেশতে যাবেন, কারণ ওই গাড়িতে উঠলে সবাই আল্লাহ আল্লাহ করে। অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্লিজ। এবং আমি এখন একটা সুখবর দিতে চাই, সুখবর সুখবর সুখবর। প্রত্যেকবারের মতো এবারও এই যে ট্যুর প্ল্যানের কথা বলছিল, অ্যাকচুয়ালি এই ট্যুরের যখন এপিসোডটা শুরু হলো, মানে পারফরমেন্স শুরু হলো, ঠিক সেই সময় একজন মহান ব্যক্তি যার মন অনেক বড় অনেক বড়, সেই মহান ব্যক্তি, সেই মহান অভিনেতা, তিনি বললেন ও হো এবার তো ট্রিট দেওয়া হয়নি, প্রত্যেকবারের মতো সেই সুইমিং পুল, সেই আড্ডা, সেই রিসোর্ট, সেই মহান মানুষটি আজকে নিজ মুখে ঘোষণা করবে যে কে 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 সে, আমি ঠিক বুঝছি না কে। আচ্ছা সেই মহান মানুষ প্রত্যেকবার দেয়, এবার কেন চুপ? আমি জানি। আচ্ছা ঠিক আছে, দেওয়া হবে। একটু বলে রাখি শবনম ফারিয়া, আপনাকে আমরা এখনো যদি রেডি থাকলে আপনাকে দেখাতাম। প্রত্যেকবার তিনি ট্রিট দেন বিচারক এবং যারা টিকে থাকে শেষ পর্যন্ত, আরেকটু আগাতে হবে, গ্রুমারদের সহ সবাইকে ট্রিট দেয়। রিসোর্ট, সুইমিং পুল, আড্ডা, একটা জোরে হাততালি। ভাই টেনশনে পড়ে গেলেন, অসুবিধা লোক আরেকটু কমবে। ওকে, অনেক আনন্দ হবে আজকে। শুরুটা যেহেতু দুর্দান্ত হয়েছে এবং আজকে আমাদের প্রিয় মানুষ যেহেতু সাইদুর রহমান পাবেল আমাদের গেস্ট, সো আজকে ভরপুর আনন্দ হবে। লাকি সিজনে আমরা সবাই লাকি, আমাদের জন্য জোরে একটা হাততালি হোক। রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা দুর্দর্শ খুনি কাল্লু মাস্তান, রয়েছেন কাটা রাইফেল আমির খান, ভালোবাসার রঙে রাঙাবো প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, এবং আমাদের এই শোয়ের আজকের কিডনি সাইদুর রহমান পাবেল। কিডনিতে যে পাগলামি করেছে, মানে যে পাগলামি হয়েছে দুর্দান্ত, কিন্তু আমরা কাছ থেকে জানি যে আরও যে কি পাগল অভিনেতা সাইদুর রহমান পাবেল আজকে আমাদের গেস্ট। ওকে, একটু শুনতে চাই। ওটা তো পাগলামি হয়েছে, অনেক নাটক, কতগুলো ভেরিয়েশন ক্যারেক্টার, কোনটা সবচেয়ে নিজের ভালো লেগেছে? না, আমার সত্যি বলতে কি আমার ভালো লাগার একটা মানে চরিত্র হচ্ছে যে সেন্টু পাগলা, যেটা হচ্ছে কিডনিতে করেছে। আর একটা এটা অমি ভাইয়ের, আর একটা করেছিলাম সাগর জাহান ভাইয়ের একটা কাজ, নাম হচ্ছে হাঙ্গর, একটু নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম। সো ওইটা করতে গিয়ে একটু কষ্ট, মানে কি ওই কক্সবাজারের যে আঞ্চলিক ভাষাটা, ওইটা 3 দিন ঘুমাই নেই ধরতে গেলে, তো ওইভাবেই কথা বলতে হয়েছে। সো কয়েকটা কাজের মধ্যে আমি মানে বলবো যে ক্যারেক্টারগুলো বেশি স্পেশাল। ওকে, একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। ওকে, এবার আমরা আমাদের দুর্দান্ত একজন পারফর্মারকে ডাকবো, সেও আসবে চট্টগ্রাম থেকে, মানে অসাধারণ, যেমন গুছিয়ে বলতে পারে এবং তার স্টার্টিংটা হয় অসাধারণ। আসছে চট্টগ্রামের মেয়ে রাবেয়া জামান অ্যাঞ্জেলা। আসসালামু আলাইকুম জাজেস। আমি এত চিন্তা করি যে আমার এলাকায় আমি চিন্তা করার জন্য বিখ্যাত। আমার এলাকায় যার মাথায় যেই চিন্তা আসুক না কেন, সে এসে আমাকে বলে, তার হয়ে আমি চিন্তা করে দেই। এন্ড তাই আমি একজন ওভার থিঙ্কার। আমার বাবা আমার থেকে আরো বেশি ওভার থিঙ্কার। সেদিন আমার বাবার জ্বর, বুকে ব্যথা, মাথা ব্যথা সব একসাথে শুরু হলো। আমার মা বললো যে তাড়াতাড়ি ডক্টরকে কল করতে হবে। আমার ফোনে তো ডক্টরের নাম্বার নাই, এই নাও তোমার ফোন, লকটা খুলে দাও। লক খোলার কথা শুনে আমার বাবা এত ওভার থিঙ্কিং করলো যে আমার মাকে বললো লক খুলতে হবে, থাক আমার ভাল লাগতেছে। আমি এই ওভার থিঙ্কারের পাশাপাশি একজন ইন্ট্রোভার্টও। আমি এত ইন্ট্রোভার্ট যে হাজতের সংসারদের সন্ত্রাসীদের সাথে আমার প্রচুর মিল আছে। সন্ত্রাসীরা যেরকম ভয় তাদের মুখ খুলে না, সেরকম আমিও পরীক্ষায় মৌখিক কথা বলার সময় লজ্জায় মুখ খুলি না। তো সেদিন আমার আম্মু আমার কাছ থেকে আমার মোবাইলটা ছিল। আমি ওভার থিঙ্কিং করে আমার মোবাইলে যা আছে সব ডিলিট করে দিলাম। আমার মোবাইলে এখন কিচ্ছু নাই, পুরা খালি। আমার মাকে তারপর দিলাম যে নাও। আমার মা শুধু ঘড়ির টাইমটা দেখে আমাকে ফেরত দিয়ে দিল। একজন ওভার থিঙ্কারের যদি কোনো থিম সং থাকে তাহলে সেটা কি হতে পারে? চিন্তা তাক চিতা চিতা চিন্তা তাক তা। তো সেদিন আমি ট্রেনে করে একটা জায়গায় যাচ্ছিলাম। একটা ছেলে আমাকে 2 বার জিজ্ঞেস করলো যে আপু কয়টা বাজে। আমি চুপ করেছিলাম।
তৃতীয়বার যখন জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে শুনেন, এখন যদি আপনাকে টাইমটা বলি, আপনি বলবেন যে ঘড়িটা কোন ব্র্যান্ডের, দেন বলবেন যে ঘড়ি থেকে আমি দেখতে অনেক সুন্দর, তারপর বলবেন যে আমার বাবা কি করে, আমি তো বলবো আমার বাবার গুলশানে বড় একটা বাড়ি আছে, অনেক কোটিপতি। তারপর আপনার বাবা মা আমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। এখন আমিন ভাই আপনিই বলেন, যেই ছেলের একটা ঘড়ি কেনার সামর্থ্য নাই, আমার কি তাকে বিয়ে করা উচিত? না। একটা ঢাকায় একটা ছেলে মোটা বেতনে চাকরি করতো। আচ্ছা। তার বাবা গ্রাম থেকে তাকে দেখতে এসেছিল, এসে দেখে তার রুমে একটা মেয়ে, বলে কি রে এই মেয়ে কি তোর সাথে ঘুমায়? না না বাবা, ও হচ্ছে আমার রুমমেট, আমার পাশের রুমেই থাকে। তো যাই হোক, তার বাবা 2 দিন থাকার পরে চলে গেল। এরপর মেয়েটি এসে ছেলেটাকে বললো যে দেখো, তোমার বাবা যাওয়ার পর থেকে আমি আমার দামি ঘড়িটা পাচ্ছি না। আমি বলছি না যে তোমার বাবা নিয়েছে, কিন্তু তোমার বাবা যাওয়ার পর থেকে আর পাচ্ছি না। এরপর ছেলেটা তার বাবাকে মেসেজ দিল যে দেখো বাবা, তুমি যাওয়ার পর থেকে আমার রুমমেট তার ঘড়ি পাচ্ছে না। আমরা বলছি না যে ঘড়িটা তুমিই নিয়েছো, কিন্তু তুমি যাওয়ার পর থেকে আর ঘড়িটা পাচ্ছে না। তার বাবা রিপ্লাই দিল, দেখ আমিও বলছি না যে ওই মেয়েটি তোর বিছানায় ঘুমায়, তবে সত্যিই যদি মেয়েটা ওর বিছানায় ঘুমাতো তাহলে ঘড়িটা চাদরের নিচেই পেত। আমার মা হচ্ছে আরেক ওভার থিঙ্কার। আচ্ছা। আমার মা এত ওভার থিঙ্কিং করে যে সেদিন আমি স্কুল থেকে আসতে মাত্র 3 ঘন্টা লেট করছিলাম। আমার মা চিন্তা করতে 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 ফাইনালি আমার রুমের একটা ছবি তুলে পত্রিকায় বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপনের হেডলাইন ছিল, এটা আমার মেয়ের রুম, ভাড়া দেওয়া হবে। তো যাই হোক, শেষমেশ রনি ভাইকে একটা কথাই বলবো, যেটা শুনে রনি ভাই দাঁড়িয়ে যাবে, দাঁড়াতে বাধ্য। কি রনি ভাই, আপনি ওভার থিঙ্কিং করতেছেন? আর এত ওভার থিঙ্কিং এর কিছু নাই, কথাটা হলো আমার পারফরমেন্স শেষ। ওকে, অসাধারণ। শুরুতে তিনি বলবেন শবনম ফারিয়া। আজকে অ্যাঞ্জেলারও ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল, কারণ এই রাউন্ডেই ঠিক আগের পারফরমেন্সটা নিয়ে আমি হ্যাপি ছিলাম না, বাট এইটা নিয়ে আই এম ভেরি হ্যাপি, ভেরি গুড জব। ওকে প্রিয় দর্শক, বলে রাখি যে এই 6 রাউন্ডে প্রত্যেকে 2 বার করে সুযোগ পেয়েছে এবং আজকে প্রত্যেকের মতো অ্যাঞ্জেলারও দ্বিতীয় পারফরমেন্স। টিকে থাকার লড়াই চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সাইদুর রহমান পাবেল বলবে। ভাইয়া আমি বলি আগে, আমি জাজ না, হ্যাঁ আমি তোমার বড় ভাই, আমি পারফর্মারও। সো আমি বিচারক, মানে আমি কি বিচার করব, মানে আমার এতটুক মাথায় আসতেছে যে চিন্তাটা মাথায় ঢুকছে যে আঙ্কেলের ফোনে কি কি ছিল, বা তুমি ভাই এই বয়সে তুমি ফোনে কি রাখতা যে এত টেনশন পড়ে গেছিলা। ও তাহলে পাকনাই হবে, বাট ভেরি গুড। আসলে অনেক সুন্দর করে, মানে ভালো লাগছে আমার, আমি অনেক ওভার থিঙ্কিং করতেছিলাম। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার বলবে আমাদের প্রিয় নায়ক আমিন খান। না, ওর পারফরমেন্স দেখে ওভারথিঙ্ক করার কিছু নেই, খুব ক্লিন, খুব ক্লিয়ার ছিল পারফরমেন্স, এবং অনেক ভালো লেগেছে যে এই বয়সে এরকম একটা স্টেজে পারফর্ম করা ইন ফ্রন্ট অফ ক্যামেরা অ্যান্ড লাইট। এক্সিলেন্ট, বিউটিফুল। আমিন ভাই, আপনি মানে ওভারথিঙ্কিং করেন? আপনি চিন্তা করেন, টেনশন করেন কোনো বিষয়ে? খুব একটা করি না, কারণ আমি যদি কোনো জিনিস নিয়ে চিন্তা করা শুরু করি না, আমার একদম মাথা খারাপ হয়ে যায়। চিন্তা করে আপনাকে নিয়ে কে বেশি চিন্তা করে? আমাকে নিয়ে কেউ না। না, সত্যি বলেন। সত্যি কেউ, বিশেষ করে আপনি যখন শুটিংয়ে থাকেন, এরকম একটা সুন্দরী গেস্ট থাকে, কে চিন্তা করে না? একদম সত্যি কথা, আমাকে নিয়ে কেউ চিন্তা করে না। ওকে, দেখি তাহলে শবনম ফারিয়া, আপনাকে নিয়ে কে চিন্তা করে বেশি? আমার মা। কি কি চিন্তা করে? মানে আমার মা যে কি কি চিন্তা করে, এটা আসলে মানে মাঝে মাঝে এরকম আমার মা চিন্তা করে যেটা পাবলিকলি বলার মতো না। মানে আমার মা যে কি ভয়ানক সব ওভারথিঙ্ক করে, এবং তার সাথে যোগ দেয় আমার বড় 2 বোন। আচ্ছা, মানে সাথে একটু ইয়ে দেয় আর কি, তাল দেয়। হ্যাঁ হ্যাঁ, মানে ভয়ানক। একটা বলেন তো যে এই চিন্তা করে ফেলেছে একদিন, আপনি দেরি করে ফেলেছেন? কিছু না, আমি একদিন মানে দুপুর না ঠিক সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমার ওদিন একটু শরীর খারাপ ছিল, মানে একটু জ্বর ছিল। আমার মা মনে হয় আমাকে অনেকবার ফোন দিয়েছে, তো ইন্টারনেট বন্ধ ছিল হোয়াটসঅ্যাপের। আমার মা ঠিক 2 ঘন্টা পরে আমার মেজো বোনকে আমার বাসায় পাঠিয়েছে। আমার বোন এসে বেল টিপ দেওয়ার সাথে নর্মালি খুলে দিলাম, হ্যাঁ কি হয়েছে, বলকে আম্মু তোমাকে 2 ঘন্টা ধরে ফোন দিচ্ছে।
অথচ আমি ওই 2 ঘন্টা ঘুমাচ্ছিলাম আর কিছু না। সো আমার মা এরকমই করে, মানে আমি শুটিংও যদি থাকি আপনারা খেয়াল করবেন, কোনো কারণে আমার মা ফোন দিলে আমি মানে শুটিং থামিয়েও গিয়ে আম্মু ফোন ধরি, কারণ আদারওয়াইজ আমার মা কল দিতেই থাকবে এবং লাইন কেটে দিলে আমার মা বুঝে না যে একটু পরে কল দিতে হবে, সে কল দিতেই থাকবে যতক্ষণ আমার কথা না শুনবে। আন্টি উনার বোনকে মানে অর্থাৎ শবনম ফারিয়ার খালাকে ফোন দিয়ে বললেন যে তাড়াতাড়ি যা, শবনম ফারিয়া একা থাকে বাসায়, না জানি কি হলো, ফোন ধরছে না, তুই যা। এবং আন্টি গেলেন বাসায়, দরজার সামনে ওই যে এক জোড়া ছেলের জুতা আর মেয়ের জুতা দেখলেন, বললো বোনের টেনশন করিস না, সে একা নাই। থ্যাংক ইউ। ওকে, চয়েস যে কি দুর্দান্ত হয়েছে, আমি নাম ডাকতেই কেমন আমার বুকের ভেতরটা আনন্দে ভরে যাচ্ছে। কারণ অনেকদিন হয়েছে যে একটার পর একটা নাম ডাকতে বুকের মধ্যে একটু ধুকফুক করে, যে এরপরে যাকে ডাকবো সে এই রেসটা ঠিকমতো খেলতে পারবে কিনা। কিন্তু এখন আমি যখন বলবো এর পরের নামটা, তখন আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ, সেও এক দুর্দান্ত পারফর্মার। মাথাতে আসছে পাবনার আমিনপুর থেকে আরিফ আহমেদ। হাসতে পারফরমেন্সের প্রথম দিন থেকেই আমি খালি সলোজোকস আর সলোজোকসই বলতাম। আমার সলোজোক শুনতে শুনতে বিচারকরা আর মেন্টররা বিরক্ত হয়ে বারবার আমারে বলতো, আরিফ ডিফারেন্ট কিছু কর। তাই আজকে আমি আপনাদের সামনে দুনিয়ার সকল কিছুর ডিফারেন্স বা পার্থক্য তুলে ধরবো একটু ডিফারেন্টভাবে, কারণ আজকে আমার টপিকই ডিফারেন্ট। আর তার থেকে বড় কথা, আজকে যদি আমি ডিফারেন্ট কিছু না করতাম তাহলে পাবেল ভাই ইনারা সবাই মিলে আমার কি করতো জানেন? আমার ডিসপ্লে ভাঙ্গা আমার পামে পুয়ে পামে পুয়ে পাপ। ওকে, যদি তাই হয় তাহলে আমি এখানে ডিফারেন্স বলবো না, এখানে বলবো তফারেন্স। তফারেন্স বা পার্থক্য নিয়ে কথা বলতে গেলেই প্রথমে আসে আমাদের মায়েদের কথা। আগেকার মায়েদের মধ্যে এখনকার মায়েদের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখেন, আগেকার মায়েরা বাচ্চাদেরকে শাসন করতো, হারামজাদা চুপচাপ পড়তে বস, তা না হলে কিন্তু তোর হাড্ডি গুটে ভেঙে ফেলবো। আর এখনকার মায়েরা বাচ্চাদেরকে শাসন করে, চুপচাপ পড়তে বস, তা না হলে কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো। স্যাররা বাচ্চাদেরকে একটু মারলে এখনকার মায়েরা যায় স্যারের সাথে পুরো বিশ্বযুদ্ধ লাগাই দেয়। কে আপনার এত বড় সাহস, আপনি আমার বাচ্চারে মারছেন? আমি আজ পর্যন্ত আমার বাচ্চার গায়ে হাত তুলিনি, হ্যান ত্যান 7 সমুদ্র। আর আমাদের সময়কার মায়েরা কি করতো, যায়া স্যারের হাতে তুইলা দিয়ে আসতো আর বলতো, স্যার এই যে দিয়ে গেলাম, মাংস আপনার, হাড্ডি আমার। ভাই এখনকার মায়েদের দেখেন কি সুন্দর করে তাদের বাচ্চাদের জায়গা ঘুম থেকে ওঠায়, বাবা উঠ সকাল হয়ে গেছে, নাস্তা করতে হইব, নাস্তা ঠান্ডা হয়ে যাইতেছে। আর আমাদের সময়কার মায়েরা, ভাই বিশেষ করে আমার মায়েরা, আমার মা আমাকে এমনভাবে ঘুম থেকে রাইকা উঠাইতো যেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে আর যুদ্ধে একটা সৈনিকই কম পড়ছে। এ তো গেল মায়েদের কথা। এখন আসেন বাচ্চাদের কথা। ভাই আপনাদের জেনারেশনের বাচ্চাদের কথা ভাবেন আর এখনকার বাচ্চাদের কথা ভাবেন। এখনকার বাচ্চারা নাকি 8-9-এ প্রেম করে, 6-7-এর বাচ্চাদেরও নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। আর আমারে দেখেন ভাই, আমার লাইফে আমি মাত্র একটাই প্রেম করছিলাম, তাও ক্লাস 2-তে। 3-তেই আবার ব্রেকআপ হয়ে গেছিল। না ব্রেকআপটা আমিই করছিলাম, কারণ আমার গার্লফ্রেন্ড আমারে না জানে মাথা নাইরা করছিল। ভাই আমি বলবো এটা বেস্ট। আচ্ছা, আগে আমি ভাবতাম যারা বাংলা মিডিয়ামে পড়ে আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ে সবাই স্টুডেন্ট তো স্টুডেন্টই, স্টুডেন্টের মধ্যে আবার পার্থক্য কোথায়? না ভাই, আমি খেয়াল করে দেখলাম এইখানেও পার্থক্য আছে। এই ধরেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা চিড়িয়াখানায় যায় বান্দর দেখলে কি বলবে? ও মাই গড কি কিউট মান, কি এই ও ঘুমাচ্ছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। আর বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা চিড়িয়াখানায় যায় বান্দর দেখলে কি বলবে? এই কুদ্দুচ্ছা, ওই দেখ তোর আব্বা ঘুমায়, ঢিল মার। আচ্ছা, এখন আসেন বিদেশি আর আমাদের বাঙালিদের মধ্যে পার্থক্য কোথায়? বিদেশিদেরকে দেখবেন ছোটবেলা থেকে ওদের মধ্যে একটা হাই ফাই ব্যাপার কাজ করে, কারণ ওরা ছোটবেলা থেকে হাই কমোডে বসে অভ্যস্ত। আর আমাদেরকে দেখেন 2 পাশে এগায় বসতে হয়। কাজটা আমাদের জন্য খুবই কষ্টকর। বিষয়টা আমাদের জন্য একটু সুবিধা হইতো যদি কাজটা কোনোভাবে শুয়া করা যেত, কারণ শুয়ে করা যায় এমন কাজগুলোতে আমরা একটু বেশি এক্সপার্ট। বিশ্বাস না হলে দেশের জনসংখ্যা দেখেন।
আবার দেখবেন বিদেশিরা রাস্তাঘাটে কারো কিছু পয়রা থাকলে ওইটা ফেরত দেওয়ার জন্য উঠাইয়া আশেপাশে তার মালিকদের খুঁজে, আর বাঙালিরা রাস্তায় কিছু পয়রা থাকলে আগে দেখে আশেপাশে কেউ কিছু দেখতেছে কিনা। আচ্ছা, এইরকম আমাদের এলাকায় এক সার্ভিসিং দোকানদার তার দোকানের সামনে একটা ফ্রিজ রাখছিল, রাইখা ফ্রিজের গায়ে লেখা দিছিল এই ফ্রিজটি কারো প্রয়োজন হলে নিয়ে যেতে পারেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন যায়, কেউ ফ্রিজ নেয় না। পরবর্তীতে দোকানদার ফ্রিজের গায়ে লেখাটা চেঞ্জ করে দিল। ওমা, পরের দিন ফ্রিজ গায়েব। দোকানদার লেখা দিছিল এই ফ্রিজটি বিক্রি করা হবে, দাম মাত্র 5,000 টাকা। এবার আসেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য। ভাই, দুনিয়ার সব পার্থক্য ছেলে আর মেয়েদের মধ্যে। এই দেখেন, মেয়েরা একটা ছেলের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সহ দুনিয়ার সব কিছু চায়, আর ছেলেরা দুনিয়ার সব মেয়ের কাছেই ওই একটা জিনিসই চায়। ছেলেরা বড় লোক হয়ে গেলে দুষ্ট হয়ে যায়, আর মেয়েরা দুষ্ট হইলে বড় লোক হয়ে যায়। আর একটা জিনিস ভাই দেখবেন, একই ধরনের কাজ ছেলে আর মেয়েরা করলে কীরকম পার্থক্য হয়ে যায়। আমার বড় ভাইয়ের বিয়েতে আমার ভাইয়ের শালিরা তার জুতা লুকায় রাখছিল। বিষয়টা সবাই কত এনজয় করলো। দেখলাম আমার বড় ভাই ওই 700 টাকার জুতার জন্য তার শালিদেরকে 10,000 টাকা দিল। এই দেখে আমি আমার ভাবির গয়না লুকাইছিলাম, আমারে 15 দিন জেলে রাখছিল। আবার দেখবেন বিয়ের প্রথম দিকে বউদের ব্যবহার আর কয়েক বছর পার হয়ে যাওয়া বউদের ব্যবহারের মধ্যে অনেক পার্থক্য। এই যে আমাদের আমিন ভাই বিয়ের প্রথম দিকে যখন গোসল করতে যাইতো, ভাবিরে বলতো এই গামছাটা একটু দিয়ে যাও না, ভাবি যায় সুন্দর করে গামছা দিয়ে আসতো। কয়েক বছর পর ভাই একদিন গোসলে গেছে, যায় বলছে এই গামছাটা একটু দিয়ে যাও না, ভাবি শুরু করছে হ্যাঁ প্রতিবার গোসলে গেলে গামছা ছাড়া যাইতে হয়, আমি রান্না করতে বসলেই তার গামছা লাগে। এইরকম টানা 10 মিনিট বাইরে জানলো। এই শুই না ভাই কনফিউশন হয়ে মনে মনে বলতেছে শালার বিয়ে কইরা ভুল করলাম নাকি গামছা চায়। আর একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই, একই দেশে থাকি, একই দেশের নাগরিক, তারপরে ভাষায় কত পার্থক্য। আমি আমার রুমমেট আবিদের যাই বললাম, ওর বাড়ি নোয়াখালী, আমি যাই বললাম আবিদ আমি তো পার্থক্য নিয়ে একটা স্ক্রিপ্ট বা সেট লিখতেছি, তোর কাছে কি পার্থক্য নিয়ে কোনো জোকস আছে? কয় ন ভাই, আর কাছে হাইত্যক্য নিয়ে একগাও জোকস নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে আবিদ, ওইটা হাইত্যক্য না ওটা পার্থক্য? কয় ভাই ওই একই, হাইত্যক্য আর হাইত্যক্যর মধ্যে কোনো হাইত্যক্যই নাই। আচ্ছা একটা ছোট্ট ঘটনা বলি। রিসেন্টলি আমি একটা চাকরির ইন্টারভিউতে গেছিলাম, যাওয়ার পর প্রশ্নকর্তা আমাকে জিজ্ঞেস করলো প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। আমি বললাম মাই সেলফ আরিফা আহমেদ, মাই ফাদার্স নেম ইজ অমুক, মাই মাদার্স নেম ইজ তমুক। কই আরে না না এইভাবে না, এইভাবে তো সবাই বলে, আপনি ডিফারেন্ট কিছু বলেন। কই ডিফারেন্ট কিছু? আচ্ছা বুঝতে পারছি আপনি পারবেন না, আচ্ছা আপনার যোগ্যতা বা স্কিল কি? আমি বললাম স্যার আমি একটা কোম্পানিতে 5 বছর মার্কেটিং ম্যানেজার হিসাবে ছিলাম, হাজার হাজার ক্লায়েন্টদের নিয়ে কাজ করছি। কই আরে না না এইভাবে তো সবাই বলে, আপনি ডিফারেন্ট কিছু বলেন। এইখানেও ডিফারেন্ট কিছু? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আপনি পারবেন না, আপনি আসতে পারেন। আমার তো ভাই গেলাম পুরো মাথা গরম হয়ে, আমার পকেটে একটা ছুরি ছিল, সাথে সাথে ছুরিটা বাইর করে কলারটা ধরে বললাম এই হালার পুত, চাকরি যখন দিবি না তাহলে ভাই বাতে ডাইকে অপমান করলি কেন? কই ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি কই এইভাবে তো সবাই মাফ চায়, তুই ডিফারেন্ট কিছু। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, দুর্দান্ত হয়েছে, এত দুর্দান্ত হয়েছে তোমার পিছনে আমি পড়ে গেছি। কিছুটা আজকে প্রত্যেকবার যেভাবে বলি আজকে একটু ডিফারেন্টভাবে বললাম। অসাধারণ। শুরুতেই আমিন ভাই বলবে, কিন্তু প্রত্যেক দিন যেভাবে বলেন আজকে সেভাবে বলা যাবে না, অন্য শব্দ অন্যভাবে বলতে হবে, ডিফারেন্ট হতে বলতে হবে। হ্যাঁ আজকে ওর পারফরমেন্স আসলে অন্য দিনের চেয়ে ডিফারেন্টই ছিল এবং অনেক মজা পেয়েছি, অনেক এনজয় করেছি। এবং ওর মধ্যে একটা জিনিস আজকে আগের পারফরমেন্সগুলোর মধ্যে ছিল না, আজকে যেটা ওর মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেক্সট রাউন্ডে যাওয়ার আকাঙ্ক্ষা এবং জেদ, দুটাই ওর মধ্যে ছিল। বেস্ট অফ লাক। বলে রাখি যে উত্তরবঙ্গ থেকে যারা দৌড়ে টিকে আছে তাদের মধ্যে একজন। উত্তরবঙ্গের আর কেউ আছে? উত্তরবঙ্গের সেই রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গ থেকে একজন টিকে আছে, পাবনার, তাও উত্তরবঙ্গ থেকে একজন টিকে আছে, তাও আবার পাবনার। এটাই ডিফারেন্ট, দুর্দান্ত। ওকে স্বপ্ন ফারিয়া, একটু ডিফারেন্টভাবে বলতে হবে প্লিজ। অন্যদিন সাবলীলভাবে বলেন, আজকে একটু দেখেন কিভাবে বলা যায়, বলেন।
রনি এত জ্বালায়। আরে ভালো ছিল, এটাই আমি সহজে বলি না ভালো ছিল। তারিফ ভালো ছিল, আমি এনজয় করেছি। এত বড় স্ক্রিপ্ট মনে রাখা ডিফিকাল্ট, এবং একটা পর একটা যেহেতু একসাথে ছিল, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, গুড জব। এবং অন্যদিন সে শুধু সিঙ্গেল যোগ বলে, জানি না আজকে তার এই সাহস কি করে হলো। সে অসাধারণ একটা স্ক্রিপ্ট প্ল্যান করেছে এবং ডিফারেন্ট নিয়ে আজকে, এবং একটু ডিফারেন্ট কিছু না করলে না রনি বোঝা যায় না অ্যাজ আ পারফর্মার ও কত ভালো। যেমন যেটা ও আজকে দেখালো, এটা কিন্তু কয়েকদিন লাস্ট কয়েকটা পারফরমেন্সে আসছিল না। সো মানে যে অ্যাটাম্পটা নিয়েছে ইট ওয়াজ গুড। ওকে, তার মানে যারা স্ট্যান্ড আপ করছে, একটা স্ক্রিপ্ট করছে, তারা যদি হঠাৎ করে যোগ টোক বলে, তারাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এই চ্যালেঞ্জ তারা নেবে কিনা, এবং সেটাও দম থাকতে হয় কিনা, বা কেমন লাগে, বা সেটাও কেমন হয়, তারা এই চ্যালেঞ্জ দেবে কিনা, সেটা তাদের ব্যাপার। ওকে, সাইদুর রহমান পাভেল। শুরুতে যে আরিফ আপনি যেটা বললেন যে মায়েদের ব্যাপারটা, মায়েরা কিন্তু আরেকটা কাজ করে, সকাল 7টা থেকে ঘুম থেকে ওঠার সময় বলে 11টা বাজে। মায়েরা শুধু পার্থক্য না ভাই, মায়েরা মাঝে মাঝে মিথ্যা কথা বলে, তাই না? কিন্তু বেস্ট ছিল ওই যে ক্লাস 3 যেটা টাক মাথা, যেটা ওইটা বেস্ট লাগছে। কিন্তু আপনার মানে যদি আমি মানে তফারেন্সটা বলি, যাই না আপনার ওই যে সুস্মি, এই দুইটার মধ্যে একটা তফারেন্স পাইছি আমি। কি তফারেন্স? প্রথমে ওর এনার্জি ছিল না, পরে এনার্জি আপ ফাটাই ফেলছে। ও শুরুতে একদম এনার্জিটা ঢুকছে, মাঝখানে একটু পড়ছে, পরে আবার ফাটাইছে। হ্যাঁ ভাইয়া, সো এইটা ছিল। বাট ওভারঅল তুমি একটা তফারেন্স। তফারেন্স আরেকবার বলো না বস, একটু শুনতে চাই। পামে পুপুয়ে পাপ্পু, এর মজা পাইলাম না। না, ওর ডিসপ্লে বোঝা যায় পাবনার থেকে আইছে, এবং পারফরমেন্স যেটা করছে পুরা পামে পুপুয়ে পাপ্পু। আগে অসাধারণ একটা, শুধু একে সামনে নিয়ে আমি বলতে চাই, ওইটা আমার আসলেই খুব ভালো লাগছে, দারুণ। মানে এই আমার মনে হয় যে এই হাসতে যত কন্টেন্ট হয়েছে, এটা ডিফারেন্ট। কি বিষয়টা কি হয়েছে, কি যে ক্লাস 3-তে কি হয়েছে? না, এখনকার বাচ্চা কাচ্চারা 8-9-এ প্রেম করে, 6-7-এর গার্লফ্রেন্ড, ছেলে মেয়েদেরও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। আর আমারে দেখেন ভাই, আমি আমার লাইফে মাত্র একটাই প্রেম করছিলাম, তাও ক্লাস 2-তে। ব্রেকআপটা হলো কি করে সেটাই? না, আমার গার্লফ্রেন্ড আমারে না জানে ওর মাথা নাইরা করে ফেলছিল। প্রিয় দর্শক, আজকে দুর্দান্ত এপিসোড, এবং আজকে প্রত্যেকে ফাটাফাটি, কারণ এই রাউন্ডে মাত্র 12 জন রয়েছে। প্রত্যেকে দ্বিতীয়বারের মতো পারফরমেন্স করছে, বাঁচা মরার লড়াই তাদের মধ্যে আছে। কিন্তু আমরা একজনকে মিস করছি, আমাদের প্রিয় অভিনেতা তুষার খান আজ নেই, সেই জায়গায় রয়েছে সাইদুর রহমান পাভেল। ওকে, তুষার খান কেন আজকে নেই? তিনি একটু অসুস্থ, সেই কারণে তিনি নেই। বাট আমরা এই শুটিং শেষ করে তাকে আমরা দেখতে যাব। আমাদের প্রিয় অভিনেত্রী রয়েছেন শবনম ফারিয়া, এবং আমাদের প্রিয় অভিনেতা চিত্রনায়ক আমিন খান রয়েছেন আমাদের সাথে। আপনাদের জন্য স্পেশাল আয়োজন, অন্যদিন শেষে রাখা হয়, আজকে এখনই নিয়ে আসতে চলেছি। আচ্ছা, ডিফারেন্স নিয়ে বলছিলাম, সাইদুর রহমান পাভেল, স্ট্যান্ড আপ আর এমনি জোকস পার্থক্য কি? পার্থক্য তো আছে ভাই। কি একটা তো পার্থক্য? ধরেন যে মানে আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝি আর কি, যে একটা হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায় 10টা জোকস বলবো, জোকস শেষ। আচ্ছা, এটা জোকস বলা আর কি। ওকে। আর স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে একটা ফ্লোতে যাওয়া, একটা টপিক নিয়ে একটা ফ্লোতে যাওয়া, মানে ওইটা আবার না দাঁড়ায় বলা, যেটা ওইটা দাঁড়ায় বলবে। ওকে, তাহলে বসেও বলতে পারে। আচ্ছা, হ্যাঁ। ধরেন যদি সাপোজ আমার কোনো কারণে যদি আমি হুইল চেয়ার নিয়ে আসতাম, আমি কি দাঁড়ায় বলতাম? আমি তো বসতাম এখানে, রাইট? সো ওই একটা টপিকে যাওয়া, একটা টপিক নিয়ে পুরোটা জার্নিটা শেষ করা, ওইটা হচ্ছে মানে থাকে না পার্থক্য, ওইটাই আর কি। ওইটাই পার্থক্য। ওকে, শবনম ফারিয়া বলবে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? আমার কাছে স্ট্যান্ড আপ কমেডি বেশি ভালো লাগে। ওকে, কারণ এটা রিলেটেবল থাকে, এবং এটা একটা গল্পের মতো মনে হয়, যেহেতু আসলে আমিও মানে অভিনেত্রী, গল্প বলাটাই আমার কাজ, সো আমার গল্প দেখতেও ভালো লাগে। এবার আমিন খান বলবে যে এই যে ভিন্ন ভিন্ন চরিত্র বলা, আবার জোকস বলা, স্ট্যান্ড আপ বলা, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে, কেন লাগে? হয় কি, ভালো লাগাটা হচ্ছে যে পারফর্মটা করবে তার উপরে। আচ্ছা, সে এটা কিভাবে প্রেজেন্ট করছে, সে অডিয়েন্সকে কিভাবে কানেক্ট করছে, অডিয়েন্স কি তার সাথে অ্যাটাচমেন্ট আছে কিনা, এটা যদি সে সাকসেসফুলি ডান করে, সবগুলোই ভালো লাগবে। বাবা, আমিন খান এবং শবনম ফারিয়াকে দুর্দান্ত লাগছে। টাসেলের জন্য জোরে হাততালি হোক। থ্যাংক ইউ।
টাসেলো আগে এই দিকটাই দিত, পরে ভাবলো যে এই দুইজন অসম্ভব সুন্দর, সো টাসেলোর জন্য জয় হাত তালি। আমি এই যে একটু আগে বললাম না শবনম ফারিকে দুর্দান্ত লাগছে, এর কারণটা হচ্ছে এটা আমার মুখের কথা না, আমি বললে ভাবে যে আমি বানায় এমনি শুধু বলার জন্য একটা লাইন বলে দিলাম, তা না। আমি যে কাউকে যদি বলি যে আপনাকে নিয়ে কিছু একটা বলতে, আচ্ছা এখানে তো আমরা প্রত্যেকদিন বলি, হঠাৎ করে আজকে আচ্ছা তুমি তো বাদ পড়েছো মন খারাপ এই শো নিয়ে, আচ্ছা তোমাকে যদি বলতে বলি তুমি ডিফারেন্টভাবে বলো তো, তুমি কার টানে এসছো আগে বলো, কার টানে এসছো এই শোয়ে? অবভিয়াসলি ফারিয়া ম্যাম। সে বাদ পড়ে গেছে আপনার মার্কিং এ, তারপর হ্যাঁ তবুও আমার মার্কিং ও বাদ পড়ে না, আমি ওকে অনেক মার্ক দিয়েছিলাম, আমার মার্কিং এ বাদ পড়ে না। ওকে তাহলে সবচেয়ে সেভ হয় তুষার খানের মার্কিং এ বাদ পড়েছে, সে আর অফেন্স করতে পারবে না নাই আজকে। ওকে যদি বলতে বলি, মন থেকে যদি বলো, কিভাবে বলবে বলো? স্পেশালি ফারিয়া ম্যামের জন্য বলো। ঝড়ের সাথে চোখ মেলাও, মেঘকে আঘাত করো। ঝড়ের সাথে চোখ মেলাও, মেঘকে আঘাত করো, ওই লঞ্চ স্টিমার ছাড়ো, সাঁতরে নদী পার করো। রনি ভাই, ফারিয়া ম্যামকে দেখার পর আমার মনে হচ্ছে আমি সবাইকে চিৎকার করে বলি যে দুনিয়াতে যত আছে ফুলের দোকান খুলে দাও, ফুলের দোকান খোলো, ফুল দিয়ে তৈরি সুগন্ধি ব্যবহার করো। এমন ফুলের মতো দেখতে মানুষকে ভালোবাসা যদি অপরাধ, এমন ফুলের মতো মানুষকে কি ভালোবাসা অপরাধ? তাহলে এই অপরাধ একবার না 1000 বার করো। এইসব না, সবাই বলো কিয়া বাত কিয়া বাত। এই ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে সবাই সেই অপরাধ করো। ওকে, যারা আমরা আমাদের এই দুই বিচারক অবশ্যই তুষার খান তিনজনকে ভালোবাসি, আমরা এই অপরাধ অনেক করতে চাই। আর যে অপরাধ মানুষকে হাসানোর যে অপরাধ করছেন না, অনেকে বলে হাসাস না, এরকম বলে না, অনেকের কাছে এটা অপরাধ যে হাসাবি না, সিরিয়াস মোমেন্ট হাসাবি না। আমরা এই অপরাধ বারবার করতে চাই এবং এই অপরাধ করার একজন ওস্তাদ আমাদের এই শোয়ে আছেন, আমরা তাকে নিয়ে গর্বিত। আসেন এক গুরু যার নাম মেহেদী হাসান তরু। ফারিয়া আপু, ভাল লাগছে? আমি তো চেষ্টা করেই যাচ্ছি, বাকিটা তোমার হাতে। 38 অথবা 40 এই এইজটা আমিন ভাই এত খারাপ, মানে এই যে কারো কাছ থেকে আঙ্কেল ডাক শুনতে ভাল লাগে না, আবার কেউ ভাইয়া ডাকেও না। পারফিউম টারফিউম দিয়ে বডি স্প্রে দিয়ে মনে হয় যে একটা স্মেল বেরোবে, রাস্তা দিয়ে হাঁটি দেখি কেউ তাকায় কিনা, কিন্তু দিন শেষে ওই টাইগার বামের গন্ধই আছে শরীরে। আমি যাই, তারপরেও আমি লজ লজ্জা ছেড়ে গার্লস স্কুলের সামনে দিয়ে ঘুরি, ভাল লাগে ওদেরকে দেখতে, আমার খুব ভাল লাগে, মেয়েদেরকে ভাল লাগে, কিন্তু ভালোবাসা হয়ে যায় মেয়ের মার সাথে। আমার ছেলে স্ট্যান্ডার্ড 3-তে পড়ে, হ্যাঁ পাবেল ভাই তো জানেন না, বললাম ভাইরা জানেন। তো একদিন ছেলে আমাকে বলতেছে, বাবা তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমি মুখছে খবরটা তোর মার কাছে বলিস না। আমাকে তুই জানলি কেমনে? কয় সেদিন ফারিন আমাকে বললো। আমাকে ফারিন কে? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা ফারিনের মায়ের নাম কি? কয় ফারিয়া, ও আমার গার্লফ্রেন্ড। তো এই রিলেশনটাকে আমরা কিভাবে দেখবো? আমার ছেলের শ্বশুর আমি, আমার মেয়ের জামাই আমার ছেলে, আমার বউয়ের সতীন ফারিয়া, আর ফারিয়ার আমার রিলেশন জাজ কন্টেস্টেন্ট। তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে, ওই যে ইয়ং ছেলে পেলে জেনজিরা আছে না, কনসার্ট টনসার্টে যাই, আমিও কনসার্টে যাই, যে দেখে যে ঘড়ি বাড়ি বাজা যায়, হঠাৎ করে একদিন দেখলাম হঠাৎ করে উঠে স্টেজে বাজা শুরু করলো, আমিও গেলাম ইয়া ইয়া রাম নাম কয় টেস্ট 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 টেস্ট। এটা শুই না কান্ডা ব্যথা হয়ে গেল, বাসায় চলে আসলাম। এখানে একটা সমস্যা, আপনি যখন 2 বাচ্চার বাপ হবেন তখন আপনি বুঝবেন যে আপনি বাপের চেয়ে বেশি রেফারি। আবার এদেরকে মন থেকে কারেন্ট নিচে দেই না, দেওয়া যাবে না, কারণ ওদের সাইকোলজি বুঝতে হবে। প্রতিটা বেবি স্পেশাল বেবি, পয়দা কিন্তু আমিই দিছি। একটা বাপ আর পোলা সাইকোলজি বুঝবে। আমি আর আমার বাপের মধ্যে শুধু সাইকো ছিল, লজিক ছিল না। আচ্ছা কি করতে হবে সাইকোলজি বোঝার জন্য? ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট খেলনা দিতে হবে, টয়েস দিতে হবে, ওরা খেলবে। সুপার হিরোদেরকে তো আমরা সবাই চিনি, তো বললো ঠিক আছে সুপার হিরো কিনে দেন। তো আমি একটা দোকানে গেলাম সুপার হিরো কেনার জন্য, দেখলাম ক্যাটাগরি আছে 3টা ক্যাটাগরি।
একটা হচ্ছে কি গরিবের সুপার হিরো, একটা মিডল ক্লাসের সুপার হিরো, একটা আপার লেভেলের। গরিবের যে সুপার হিরোগুলো আছে, সুপারম্যান, স্পাইডারম্যান, থর, হাল্ক, ওরা প্রত্যেকে অপুষ্টিতে ভুগতেছে। মিডল ক্লাসগুলো ঠিক আছে, আপার ক্লাসগুলো আবার বেশি প্রাইস, এক্সপেন্সিভ, 12,000 15,000 টাকা। তা আমি দোকানদারের ডাকে জিজ্ঞেস করলাম, ভাই সমস্যাটা কি, এটা এত দাম কেন? স্যার এগুলো হচ্ছে ডিফারেন্ট এবং এগুলো হচ্ছে নন টক্সিক। আমি বাকিগুলিতে বিষ আছে? না স্যার, এটা মানে র প্রোডাক্টটা ডিফারেন্ট, এই সেই তেন তুন বুঝাইলো। আমি বাইরে আমরা তো খেলছি, আমরা সারাদিন 2 ভাই মারামারি করছি আর হচ্ছে দেয়াল চাইটা খাইছি। বাড়িওয়ালা আইসাকে রং কই, এক পেশাকে রং করাইছে, রং আমাদের পেটে, রং খাওয়ার সময় টক আর পরে হয়ে যায় সিক, আমাদেরও টক্সিক। যাক, এরপর আমি একটা থর কিনে নিয়ে আসলাম। থর, হাতে হাতুড়ি, এদিক দিয়ে একটা ডান্ডি থাকে, তো নিয়ে এসে আমি বাসায় দিলাম। 2টা বেবি তো খুব খুশি, ওয়াও। আমি বললাম খেল বাবা, তোরা খেল, চোরে খা। আমি ওয়াশরুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখলাম ঠিক 10 মিনিটের মাথায় থরের এই হাতুড়িটা হাতটা ঘুরায় পেছনে দিয়ে থরের এভাবে দাঁড়া করে রাখছে। থর আমার দিকে তাকে থরথর করে কাঁপতেছে। গেল, আমি ভাবলাম না আরো স্ট্রং কিছু দেওয়া দরকার। তারপর আমি আনলাম হাল্ক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাল্ক। হাল্ককে এনে দিলাম কয়দিন পরে, 15 মিনিট 15 মিনিট পরে আমি দেখলাম এই শক্তিশালী মানব মেঝেতে পড়ে আছে। ওর হাতের জায়গায় পা, পায়ের জায়গায় হাত। ও আমার দিকে তাকে আছে, আমি স্পষ্ট শুনতে পাইছি ও কইতেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই 2 বাচ্চা, যে থেনোস পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন, সেই হাল্কের শরীরে কোনো ক্ষতি করতে পারে নাই, আর আমার 2 ট্যাবলেট ক্যাপসুল। দেন আমি চিন্তা করলাম না, একটা খেলনা এনে লাভ দেয়, 2টা খেলনা এনে দিতে হবে। বড়টার এনে দিলাম সুপারম্যান, ছোটটার এনে দিলাম স্পাইডারম্যান। এখানেও সমস্যা, বাবা স্পাইডারম্যান আনলা ঠিক আছে, সুপারম্যান আন্ডারের উপরে পড়ে কেন? এটা তো জাতীয় জানতে চায়, আমি কোথা থেকে কমো। পরে একটা বলে দিলাম যে সুপারম্যানের অনেক গরম তো তাই উপরে পড়ে। কথা হচ্ছে স্পাইডারম্যানের বেশি গরম, ও তো মাথায় পড়ে আছে। এরপরে এনে দিলাম একটা গান, ওই যে ছোটো গুলিওয়ালা পিস্তলওয়ালা গান, ওইটা লোড করে গুলি করলে গুলি লাগে। তাই আমি ভাবছি ছোটো মানুষ তো লোড আর করতে পারবে না, এনে দিলাম। একদিন দেখলাম আমি লুঙ্গি পরে দাঁড়ায় আছি, আমার ছেলে আমার দিকে গুলি দিয়ে তাকায় আছে। ওর হাতের নিশানা আমার স্পর্শকাতর জায়গায়। আমি তো জানি লোড করে নাই, মারে দে, ও মেরে দিল। আমি ওয়াও করে কইলাম, তোর বাবারে কি আর বাবা হতে দিবি না? পাশ থেকে আমার বউ বলতেছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। যাক, তারপরও আমাদের সবার, আমিন ভাই, আমাদের সবার উচিত বউকে ভালোবাসা। হ্যাঁ, এটা শুনো, বউকে অনেক ভালো, সেটা জারি হোক। আমার কথা হচ্ছে অংশগ্রহণটাই মুখ্য বিষয়, তো থাকবেই। তা আমি এরকম ইনশাল্লাহ কোনো ছাড়ি নাই, মোটামুটি হাতে 8-10টা একটা লাইনে আছে সব। কিন্তু একদিন দেখি আমার কাছে একটা চিঠি আসছে, চিঠিতে লিখছে, তরু আমার বউর পিছন থেকে সরে যা, না হলে তোর কপালে খারাপ আছে। নাম অ্যাড্রেস কিছু দেয় নাই। আর আমি টেনশন, কার পিছের থেকে সরুম এতগুলির মধ্যে থেকে। না, এরপরও দেখেন আগের মতো যে একটা রিলেশন বিয়ের পর না, সেই সম্পর্কটা কিন্তু 8-10 বছর লাগে আর ভাল লাগে না। এদিকে অফিসের প্রেশার, এদিকে বাসায় ট্যাবলেট ক্যাসেল কে করতে থাকে। যেদিন বউর সাথে একটু ফিল হয়, খুব ক্লোজলি যাব, যেদিন আমার ইচ্ছা হয় সেদিন বউয়ের ইচ্ছা হয় না, যেদিন বউয়ের ইচ্ছা হয় সেদিন আমার ইচ্ছা হয় না, আর যেদিন দুজনের ইচ্ছা হয় সেদিন পোলাকায় বাবা আসলে লুডো খেলি। কিন্তু শর্ত হচ্ছে আমার গুটি কাটতে পারবা না। আমাকে বাবারে তুই ঘুমা, তারপর দেখ কার গুলিটা আমি কাটি। শুরুতেই সাইদুর রহমান পাভেল বলবে। আমি আপনাকে চিনি ভাই, আমি আপনাকে চিনি, আপনার পারফরমেন্স দেখছি ভাই, এবং এইটাই আপু তো এই টাইপেরই মানে দেখতে চাইছিলেন, ভাল লাগছে। আপনার জুতাটা খুব সুন্দর। আপনার প্রথম থেকে টার্গেট ছিল স্বপ্ন আপাকে, আসার শুরুতে পারফিউম টারফিউম এই সেই হাবি যাবি, পর ওই যে স্কুলের আপনার ছেলের বান্ধবীর ওই যে মাতা, ওর নামও কিন্তু ফারিয়া। আপনার টার্গেট লক্ষ্য কিন্তু আপনার ঠিকঠাক, লক্ষ্য ঠিকঠাক, শুধু যে ইয়াং হইতে হবে পিঠটা একটু ভিতরে নিতে হবে। এইটা আপনাকে আটকে দিছে, দেয়ালের মতো কাজ করতেছে। ওভারঅল জোশ। ওকে, আজকে আমার মনে হয় যে সামনাসামনি দেখে খুব ভালো লেগেছে, তাই তো সাইদুর রহমান পাভেল? হ্যাঁ, কারণ ওইখানে তো টিকিট কেটে দেখতে হয় না, ওইখানে টিকিট কাটলেও না টিকিটের ফিলটা পাই নাই। ওকে,
দেখছি তো টিকিট মানে আমার মনে হচ্ছে হাজার হাজার মানুষ আছে, তো হাজার হাজার মানুষ যে সাউন্ড বা যে হাততালি পড়ছে আপনার পারফরমেন্সে দেখছি, মনে হচ্ছে হাজার হাজার মানুষ। সো জোশ জোশ ছিল। ভালো ছিল, ঠিকঠাক। কি বলবো, আপনাকে তো আসলে খুব বেশি ভাষা থাকে না বলার, মানে আপনার কাছ থেকে তো এক্সপেকটেশন অনেক 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 বেশি হাই, তো ওই জায়গায় একটু আর কি ঝামেলা ছিল। আপনি তো উইকেস্ট, আমি বলবো যে দুর্বল তো ওনার উপর, এই কারণে হয়েছে। ওকে হ্যাঁ, আমিন খান। না তরু, লক্ষ্য শুধু যদি মাছ টেবিলে থাকে তার তো ঝামেলা হবেই। হ্যাঁ, মাঝে মধ্যে ডাইনে ভাই সরাতে হবে, হবে না? ডিফারেন্টটা তো বুঝতে হবে। পারফরমেন্স ক্লাস 1 ছিল, সব ও চায় সব সময় তোমার কাছ থেকে বেটার কিছু। আপনি চান না? শি ওয়ান্টস মোর, এবং উই অলসো ওয়ান্টস মোর ফ্রম ইউ। আমরা জানি হি ইজ এ ব্রিলিয়ান্ট পারফর্মার, তো সো তার কাছ থেকে ব্রিলিয়ান্ট কিছু সবসময় আমরা আশা করি। বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম। যে ভাইয়ার নাকি আমি তো দেখিনি, আমার ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপু যেটা বলছে এটা কারণ হতে বলি যে বাচ্চা গুলি করলো না, মনে আছে বাচ্চা যে পিস্তল কিনে দিল? হ্যাঁ গুলি, গলির লুঙ্গি পরা ছিল। হ্যাঁ না না না, তরু ভাইয়ের ছেলে খুব স্মার্ট, ও সম্পত্তি ভাগ হোক চায় নাই। ওকে আসো আসো আসো, প্রোডাক্ট দেখাই, প্রোডাক্ট দেখাই। ধন্যবাদ, একদম একদম। খুবই ভালো লাগে যে বাবার পারফরমেন্স দেখবার জন্য ও আসে, এবং বাবা যখন এখানে যোগ বলতেছে ওখান থেকে সে ঠোঁট নাড়ছে বা ভালো হলো কি না সে ওখান থেকে দেখছে। এবং এই যে সন্তান যখন স্কুল কলেজে পারফর্ম করে, বাবা মা সেখানে অপেক্ষা করে, দেখে কেমন হলো, পরামর্শ দেয় বাবার পারফরমেন্স কেমন হলো। শেষ হওয়ার পরে সন্তান বলে বাবা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, জোরে হাত তালি। বলে রাখি এই যে দুইটা নিয়ে বললো না, এই যে এইটাই গুলিটা করেছে, সেই গুলি খাওয়ার পরে পারফরমেন্স একটু উইক হবেই স্বাভাবিক। ওকে থ্যাংক ইউ। ওকে আমিন ভাই, একটু জানতে চাই আপনার ঘরে তো দুইটা আছে, এই যে যা যা বললো এই সব ভাঙচুর এই সেই সব হয়? সব কিছু হয়, ওকে একদম প্রত্যেক, এবং ইভেন লুডো খেলাও হয়। ওকে তারপর ওই যে আগে খালি গোয়া, আরে আবার লুডো খেলে না জেতা পর্যন্ত টাকা পেমেন্ট করতে হয়। আচ্ছা, মানে তাকে জিতাইতে হবে এরকম? হ্যাঁ, না জিতলে খবর আছে। আচ্ছা, সিভিয়ার রকম মারামারি লেগে যায় সবগুলোর সাথে, মানে খুব সিরিয়াস খেলা দাঁড়া। আমি যদি কোনো চাল চালি এবং ওই যে আমার পিচ্চিটার যদি গুটি কাটা পড়ে, সে কি কইস, বাবা আমি না তোমার খুব পছন্দের, তুমি না খুব তোমাকে না আমি খুব আদর করি, আমার গুটি খাবে? আবার ও যখন আমারটা খাওয়াতে ফাট করে খায় বলে একদম। ওকে, আমি আজকে এই যখন বলছিল আমি ঈশানকে খুব মিস করছিলাম। ভাই আপনি আরেকবার নিয়ে আসবেন ওদেরকে প্লিজ ভাই, একটা জোরে হাত তালি। এবং আমি ঈশানের যে একটু মনে হয় প্রায় সেম। এবং আমিন ভাই যখন ঈশানকে কোনো খেলনার যখন বলছিলেন খেলনার দোকানে যায় এবং খেলনা কিনে দেয়, দোকানদার যখন খেলনাটা দেয় তখন বলে না না ঈশান প্যাক করবেন আগে, এখনই ভাঙবে। ওইখান থেকে শুরু। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, প্রত্যেকে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে চলেছে এই হাস্য সিজন 7 জুড়ে। আরও একজনকে ডাকবো, সেও দুর্দান্ত। ওকে হ্যাঁ, তরু ভাই আপনি যাদেরকে নিয়ে বললেন হ্যাঁ যে ওরা এই ভাঙে ওই ভাঙে, এই করে, কিন্তু শুধু এরা ভাঙতেই পারে না, এরা গড়তেও পারে যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে। তরু ভাই যে বয়সের বাচ্চাকে নিয়ে যোগ করে গেল, তার ঘরে অস্থিরতা অশান্তি, আর সেই বয়সের দুর্দান্ত একজন পারফর্মার আসবে এই স্টেজ মাথাতে, যে একের পর এক বেস্ট দিয়ে সে আমাদের মন জয় করেছে। আসছে বরিশাল বরগুনা থেকে মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ, রাবার ব্যান্ড। সরি ম্যাডাম, ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করতেছিলাম, পিছন দিয়ে হঠাৎ মা এসে ক্যালকুলেটর নিয়ে একটা আশা মেরে বললো, নে এবার ফেসবুক চালা। ওকে আমি স্যার, আমার সাইকেল আমি বাইরে ধুতেছিলাম, তখন একটা পাশ দিয়ে আন্টি যায় আর বলে, কি ভাবিলা সাইকেল দিতেছো? আমি বলি না, সাইকেলে পানি দিতেছি, বড় হইলে ছাই চাক খাইব। পাবেন স্যার,
আপনার যদি মন খারাপ হয় আমাকে কি বলছো? চাচ্চু। পাভেল চাচ্চু বলে। পাভেল চাচ্চু, আপনার যদি মন খারাপ হয় সোজা পাহাড়ে চলে যাবেন। পাহাড়ে গিয়ে কি করবেন জানেন? একটা লাফ দেবেন। স্যার, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। আমি যদি তাকে না পাই 10 তলা বিল্ডিং এর ছাদে গিয়ে ঘুরে আসবো, তো লাভ দেব না। ফারিয়া ম্যাডাম, প্রত্যেকটা হাসির পেছনে কি থাকে? কি? কয়েকটা দাঁত। রনি চাচ্চু, সেদিনকে আমার আম্মু আমার উপরে রেগেছিল। আম্মুকে খুশি করার জন্য চুলের উপর রাখা কড়াইটা নামাইয়া সাহায্য করতে গেছিলাম। এখন কড়াই উল্টাইয়া তরকারি উপরে গেছে। পাবেন চাচ্চু? আচ্ছা স্যার বলো, স্যার বলো, স্যার বলো, স্যার এবার স্যার বলো। হ্যাঁ বলো। পাবেন স্যার, সেদিনকে আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো সম্রাট আকবর এর বউর নাম কি? আমি স্যারকে বললাম, স্যার আপনাকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, অন্যের বউয়ের খোঁজ খবর রাখার মতো বদভ্যাস আপনার থাকতে পারে, আমার নাই। স্যার, আমাদের হাসর রাইসাপু দেখতে অনেক সুন্দরী, কিন্তু সে এত চিকন, শাড়ি পরলে মনে হয় বাসের ভিতর পতাকা উঠতেছে। ফারিয়া ম্যাডাম, সেদিনকে আমি মোবাইল টিপতে টিপতে আসতেছিলাম, হঠাৎ কাদায় পড়ে গেছি। এই দেখা আমাদের ডিরেক্টর মোস্তফা চাচ্চু হাসতে হাসতে ড্রেনে পড়ে গেছে। থ্যাংক ইউ। সেদিনকে একটা ট্রাকের সাথে একটা বিড়াল ধাক্কা খেয়ে বিড়ালটা বেহুশ হয়ে গেছে। আমি তাকে নিয়ে আমার বাসার খাঁচার ভিতরে রাখছি। বিড়ালটা জ্ঞান ফেরার পর বলে, ও মাই গড, আমার জেলে দিয়ে দিয়েছে, ট্রাকের ড্রাইভারটা কি মারা গেছে। দুর্দান্ত মহিবুল্লাহ, একের পর এক এই জার্নি টপকে যাচ্ছে একবারে পুরা দুর্দান্ত স্ট্রেংথ নিয়ে। আমিন খান, সুন্দর ছিল মহিবুল্লাহ নিজস্ব একটা না, এই পুরো প্রোগ্রামের মধ্যে নিজস্ব একটা প্যাটার্ন দাঁড় করিয়ে ফেলেছে, এবং এই প্যাটার্নটা একটা ইউনিক, একটা ইনোসেন্সি প্যাটার্ন, যেটা আমাদের প্রত্যেকের কাছে খুবই ভালো লাগে। এবং ওর জোকসগুলো না আমার কাছে, এই যে সাধারণ আমাদের যারা দর্শক শ্রোতা আছে যারা দেখে, তাদের কাছেও খুব ভালো লাগে, যে এত ক্লিন, এত সুইট, মানে অন্যরকম একটা জিনিস, ও নিজস্ব একটা প্যাটার্ন সে দাঁড় করে ফেলেছে। রনি চাচ্চু খুব সুইট লাগে, অনেক সুন্দর ছিল। রাস্তাঘাটে যে কোনো বাচ্চা রনি চাচ্চু বলবা না, ভাই সুইট। ওকে, শুধু বলবো আমিন ভাই, যে সকল বাড়িতে এই হাসো চলার সময় অনেক বাচ্চাকে আগে বলা হতো কি, আই যা এটা অন্য রুমে যা পড়তে বস, এটা বড়দের শো বা এসে, তাদেরকে এই মহিবুল্লাহর সময় ডেকে এনে বসানো হয়, দেখ যে তোর বয়সে একটা ছেলে কি করছে। এটাই আমাদের শোয়ের অনেক বড় প্রাপ্তি, এবং মহিবুল্লাহ তুমি এটা তৈরি করেছো, এই জন্য তোমার জন্য অনেক শুভকামনা। না, আমি আগে একটা থ্যাঙ্কস দিতে চাই আমাদের মেন্টরদেরকে। মহিবুল্লাহর বয়সী এরকম জোক এতগুলো প্রতি পর্বে রেডি করা, কারণ ও যদি একটু অ্যাডাল্ট জোক বলে সেটা খুবই বাড়ি খাবে এবং ভালো লাগবে না। সো এইটার জন্য ওদেরকে একটা থ্যাঙ্কস, যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আসে। থ্যাংক ইউ সাইফুল ভাই, খুব ভালো হয়। আর ভালো ছিল বাবা, ভালো ছিল, আরও ভালো করতে হবে। ওকে, আর অনেক ভালো করতে হবে। কিন্তু পাভেল ভাই, একটা কথা বলতে চাই, এখানে আমাদের অনেক পার্টিসিপেন্ট আছে যারা একদমই অনেকটা প্রফেশনালি ওই কাজটা করে, হয়তো বা অন্য মানে প্রফেশনের পাশাপাশি, কিন্তু ও একটা ক্লাস 7-এ বাচ্চা হয়ে ও যেভাবে পারফরমেন্স করছে এবং টপ 12 আসছে, এবং অনেকে এরকম বাদ পড়েছে যারাও ওই রকম অনেক বছর ধরে পারফর্ম করে। সো এটার জন্য একটা তো ক্রেডিটও পাই। আচ্ছা, ওই যে যেমন তরু ভাই টার্গেট নিয়ে আসে যে মিডিল, তুমি এরকম কোনো জাজকে পছন্দ করো যে তার সামনে ভালো করতে হবে, এরকম কোনো আছে? না, সবার সামনে ভালো করতে হবে। ওকে, সবার যেমন 7-এ পড়ে তো এই আর কি। হ্যাঁ, এবার সাইদুর রহমান পাভেল। মহিবুল্লাহ চাচ্চু, তুমি কিন্তু একটা জিনিস। হ্যাঁ,
তুমি এখন যেভাবে আসো যে হাতে হাত রেখা, তুমি এই জিনিস না। ও হাতে হাত রাখে না। তুমি যে হাতটা কসলাচ্ছ, তুমি এইটা না বাবা, তুমি বোম। হ্যাঁ, তুমি ফাটাবা সামনে, আরো ফাটাবো ইনশাল্লাহ। জোশ জোশ। ওকে, সামনে সামনে ও ফাটাবে, সেই ফাটানোর সামনে, সবার সামনেই ফাটাতে চাই, সবার সামনেই। আমরা সাইদুর রহমান পাভেল আজকে এসছে, আমরা তার জন্য হয়তো কিছুই করতে পারবো না, ছোট্ট একটা উপকার যদি করতো সাইদুর রহমান পাভেল, একটু প্লিজ মাইক্রোফোন নিয়ে আসতে। সাইদুর রহমান পাভেল আজকে আমাদের মাঝে এসছে, আমরা খুবই আনন্দিত। আমরা হয়তো তার জন্য আমরা অনেক কিছু করতে চেষ্টা করব, গেস্ট আসলে যা হয়, কিন্তু প্লিজ একটু এটা দেখাবে। তার জন্য আমরা জাস্ট ছোট্ট একটা উপকার অন্তত করতে পারি। না 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 না, ওকে প্লিজ। আমাদের এই শোয়ে গেস্ট হিসেবে যে এসছে সাইদুর রহমান পাভেল, তার চোখে অঞ্জলি বের হয়েছে এবং আমাদের শোয়ের সবচেয়ে ছোট হচ্ছে মহিবুল্লাহ। ওকে, একটা শুভকামনা নিশ্চয় হতে পারে। হাসো সিজন 7-এ লাকি 7 বলছি 6 জন যাবে। ওকে, যে 6 জন যাবে সেই 6 জনই সিজন 7-এর লাকি 6। একটা জোরে হাত তালি দাও। ওকে, এবার যাকে ডাকবো সে অবশ্যই সৌভাগ্যবান, 12-র মধ্যে সে চলে এসছে, কিন্তু আজকে দেখতে চাই যে সে কতটা দুর্দান্ত পারফরমেন্স দেয়, কে হয় এপিসোড উইনার, কে হয় আজকের এপিসোডের ভাগ্যবান। আসছে আমাদের সর্বশেষ পারফর্মার, ঢাকা ধানমন্ডি থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, হ্যাঁ, মেন্টরস, রাবার ব্যান্ড। তো আমার 2 ভাগ্নে আছে, বড়টা ক্লাস 3-তে, ছোটটা প্লে গ্রুপে পড়ে। এরা দুইজন 2 ধরনের ডেঞ্জারাস প্রাণী। বড়টা ডেঞ্জারাস কারণ ও জানে ভদ্রতা সভ্যতা কী জিনিস, তারপরে ইচ্ছা করে অসভ্য থাকে। অ্যান্ড ওরে যখন আমি পড়াইতে বসে আমি নিজে কনফিউজড হয়ে যাই। বড়টাকে একদিন জিজ্ঞাসা করলাম তরল পদার্থের একটা উদাহরণ বল। ওর প্রথমে বলছে আপেল, আমি সেটা চর খাবি, ঠিক করে বল। পরে বললো শাপলা, আমি বললাম শাপলা কেন, বলে পানিতে থাকে এই জন্য। আমি বললাম হয় নাই, ঠিক করে তরল পদার্থের একটা উদাহরণ বল। ও ফাইনালি কি বলছে জানেন? ঝোল। তখন আমি নিজে কনফিউজ হয়ে গেছি। আর ছোটটা ডেঞ্জারাস কারণ ওর মধ্যে সভ্যতার কোনো কনসেপ্টই নাই। ও প্যান্ট পরবে না, ওর ভাল লাগে না, ও প্যান্ট পরবে না, তাও মাঝে মধ্যে পরে, ওইটা মাথায় থাকে। কিন্তু এই দুইজনের নিয়ে একটা ভয়ের বিষয় আছে, সেটা হচ্ছে এমন একটা সময় ছিল যখন আমি ছোট ছিলাম, তখন মোবাইল নষ্ট হইতো বাচ্চাদের কারণে, আর এখন বাচ্চারা নষ্ট হয় মোবাইলের কারণে। তো ছোটটা যেটা প্লে গ্রুপে পড়ে, ওইটা লাভ দিয়ে আমার রুমে আসলো একদিন। আমি বললাম কি তুই কোথা থেকে আসলি? বলে মামা আমি অনলাইন থেকে আসছি। ভালো কথা। আমি বললাম দেখ, মানুষ বড় হয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ক্রিকেটার হয়, তুই কি হইতে চাস? বলে আমি ইনফ্লুয়েন্সার হব। ভেরি গুড, তুই কাদেরকে ইনফ্লুয়েন্স করবি? আমার টিচারদেরকে। কোন ব্যাপারে? ওরা যেন কালকে থেকে স্কুলে না আসে। তো এই 2 ভাগ্নের নিয়ে আমি গেছি ঘুরতে। তো সংসদ ভবনের সামনে আসি, আর ওরা খেলতেছে। হঠাৎ এক ভদ্রলোক এসে বলতেছে, ভাই ওই 2টা বাচ্চা কি আপনার সাথে আসছে? আমি বললাম কোন 2টা বাচ্চা? ওই যে আমার গাড়িতে যে বালি মারতেছে। আমি বললাম না না, আমার সাথে আসছে ওই 2টা বাচ্চা যারা আপনার গাড়ির চাকার পাম ছাড়তেছে। তো ছোটটারে নিয়ে গেছি দোকানে, একটা কোল্ড ড্রিঙ্কের বোতলের দিকে আঙ্গুল তুললো। আমি দোকানদারকে বললাম দেন, ওইটা ছ্যাদ করে খুললো। এরপরে আবার একটা বোতলের দিকে আঙ্গুল তুললো, আমি বললাম দেন, ওইটা ছ্যাদ করে খুললো। এরকম করে করে প্রায় 13-14টা বোতল ও ছ্যাদ করে খুলতেছে। তো দোকানদার বলতেছে ভাই এত ছোট বাচ্চা এতগুলো কোল্ড ড্রিঙ্কস খাইলে তো অসুস্থ হয়ে যাবে। আমি বললাম ভাই ও খাবে না, এই যে ছ্যাদ করে খুলে এই শব্দটাই ওর পছন্দ। আরেকদিন কি হলো, আমি বাসা থেকে বের হইতেছি, আমাদের বাসার দারোয়ান কাকা আমাকে বলতেছে ভাই আপনার সাথে একটু কথা ছিল। আমি বললাম বলেন। আপনার ভাইগনা আমার লুঙ্গি ধরে টান দিছে। আমি বললাম কোনটা, ছোটটা না বড়টা? বলে ছোটটা। আমি বলি কাকা আপনার মনে হয় ভুল হইতেছে, ছোটটা লুঙ্গি ধরে টান দিলে তো খুলেই নিয়ে আসতো। তো এই হচ্ছে যখন অবস্থা। অ্যান্ড আমি আমার নিজের কথা কিছু বলি। ছোটটারে আমরা বাসার সবাই খুব ভয় পাই, কারণ ও বলবে না যে হিসি আসছে, ও ডিরেক্ট হিসি করে দিবে। একদিন আমি বাসায় ঢুকে দেখতেছি বড়টা পানির বোতল এরকম পানি খাচ্ছে আর নিচে ফালাতে ফালাতে যাচ্ছে।
আর ছোটোটা ডাইনিং টেবিলের চারপাশে দৌড়াইতেছে আর হিসি করতেছে, ওর পিছি পিছি ওর মা দৌড়াইতেছে। একটু পরে ওর মা ওর হিসির উপরে আচার খাইছে, আচার খেয়ে বসে আছে, আর ছোটোটা দূরে দাঁড়ায় হি হি করে হাসতেছে। এটা দেখে তো ওর মার মেজাজ খারাপ হয়ে গেছে, লাফ দিয়ে উঠে ধরতে গেছে, সামনে যে আবার আচার খাইছে, বড়টা যেখানে পানি ফালাই দিয়ে গেছে। কিন্তু আলটিমেটলি মাইর খাইছে বড়টা, কারণ ও দুপুরে ঘুমায় নাই। আমার বোনের ধারণা পৃথিবীর সব সমস্যার মূল হইল দুপুরে না ঘুমানো। এটা আমার মাও ভাবতো। আমার তো এখনো মনে আছে ছোটকালে একদিন আমি দুপুরে ঘুমাই নাই বলে আমার মা আমার রাতেও ঘুমাইতে দেয় নাই। তো ওদের কথা যখন বললাম, আমি আমার নিজের কথা বলি। ছোটকালে আমি কি করতাম, আমার পছন্দের খেলনা ছিল পিস্তল, লেজার লাইট, মার্বেল, এইসব। তো আমার বয়স যখন 5 বছর ছিল, আমাকে ধরতে বাসায় পুলিশ আসছিল, কারণ আমি টানা 1 বছর এলাকার বিভিন্ন মানুষের বাসায় লেজার লাইট মারতাম। তো পুলিশ আসছে, ভালো কথা, এসে দেখে একটা বাচ্চা, কি আর করবে, আদর করে চলে গেছে। একটু পরে আবার আসছে, কারণ পুলিশের পিস্তলটা আমি রেখে দিয়েছিলাম। তো আমি ছোটোকালে একটা লম্বা সময় আমার নানুর কাছে বড় হয়েছি, অ্যান্ড আমি আমার নানুরে অনেক ভালোবাসতাম। প্রতিদিন বিকালে উনি কী করতো, আমাকে নিয়ে বারান্দায় বসতো আর বাদাম দিত। তো আমি বাদাম খেতে খেতে একদিন নানুকে বলতেছি, আচ্ছা নানু, তুমি বাদাম নিজে না খেয়ে আমাকে দাও কেন? নানু বললো, দেখ আমার তো দাঁত নাই আর আমার ডায়াবেটিস আছে, এই জন্য বাদামের লবণগুলো চুষে তোকে দিয়ে দিই। তো এই নানুই একদিন ঈদে আমাকে 500 টাকা সালামি দিয়ে বলছিল, যা কোক আর বিস্কিট খা। আমি গেছি হসপিটালে, কারণ আমি পুরো 500 টাকার কোক আর বিস্কিট খাইছিলাম। তো এখন তো আমি বড় হয়ে গেছি, আমার ভাগনারা যখন আমার কাছে সালামি চায়, আমি কি করি, আমি আগে ওদের ব্যাগ থেকে 1000, 1000, 2000 টাকা নিয়ে রাখি। এরপর ওরা যখন আমাকে সালাম করে, দেন আমি দুজনকে 500, 500, 1000 টাকা দিয়ে বলি, যা পানির বোতলটা একটু ভরে নিয়ে আয়। আমার সবচেয়ে ভালো লাগে আফ্রিদি ভাইয়ের, মানে কন্টেন্ট কি আছে আমি জানি না, বলার স্টাইলটাই তার অসাধারণ, একটু ইউনিক, একটু আলাদা, দুর্দান্ত। শুধুই শবনম ফারিয়া। না, আমি আজকে খুব ভালো রিলেট করতে পারছিলাম, কারণ আমার বাসায় 4টা আছে। আমার বড় বোনের 2টা, মেজো বোনের 2টা। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় যেটা, ওইটার আমার বয়সের পার্থক্য হচ্ছে 7.5 বছর। তো যার জন্য আমরা দুজন মোটামুটি একসাথেই বড় হয়েছি। কিন্তু এরপরে যে ছোটগুলা, একটার এখন 16 আর একটা হচ্ছে 13, ওগুলোর সাথে আমি খুব ভালো রিলেট করতে পারছি। আফ্রিদি খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, বেস্ট অফ লাক। ওকে, সাইদুর রহমান পাভেল। আফ্রিদি ভাই, আপনি আসলে কি এরকম লাজুক নাকি, মানে পারফরমেন্সের পরে কি এরকম চুপসাই যান? জি জি জি, সবাই হয়। বাট আপনার রনি ভাইয়ের সাথে আমি একমত যে আপনার বলার ঢংটা, মানে ভঙ্গিটা, মানে ন্যাচারাল ছিল। খুব ভালো ভাই, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার বলবেন আমিন খান। আপনার পারফরমেন্স সুন্দর ছিল। একটা ওস্তাদ আমাদের চোখের সামনে আছে, সাইদুর রহমান পাভেল। সে কেমন দুর্দান্ত, তাকে দেখলে কিন্তু খুবই ইনোসেন্ট, খুবই ভদ্র মনে হয়। আচ্ছা বস, একটু আপনি যান, পরে আসেন বস, এদিকে আসেন। কিছু না, কোনো কারণ নাই এখানে। একটা জোরে হাততালি বসের জন্য। আর এতগুলো নাটক, এক একটায় কয়েদি, কোনোটায় পাগল, কোনোটায় মানে এক একটা এক এক রকম, এবং সে এতটাই ডিফারেন্ট। প্রত্যেকটা এপিসোডে আমরা যে একই শোয়ে ছিলাম, সেই এপিসোডে বিশ্বাস করেন, সে যদি আমি একটু তার ইয়েটা বলি, সে যে এইভাবে আসতেছে, এভাবে এসে সে যে আপনাকে ধমক দিবে না, পা জড়ায় ধরবে, এটা কোনো কেউ কল্পনা করতে পারবে না। সে এই লেভেলের অ্যাক্টর ভাই। এটার থেকে ভয়ঙ্কর আপনি ভাই, আপনাকে ওই যেটা বললো আপু ভাই, আমি তো ভাই ওই পা ধরতাম, আপনি যে কি ধরবেন, কি ছিড়বেন, এটা তো ভাই এক গড্ডল। সত্যি কথা বলতে কি, মানে আমি মানে এনজয় করছি ভাই। ওকে, থ্যাংক ইউ। বিশেষ করে আমার মানে গ্রুমারই ছিল শাওন ভাই, তারপর বড় ভাইয়ের মতো তো সাইফুল ভাই, আমরা তো একসাথে অনেকটা সময় কাটাইছি একটা রুমে। সে শুধু আপনার বড় ভাই না, সবারই বড় ভাই। না না, এটা তো জানি আমি। এই হাসো সিজন 7 চলতেছে, রাইট? জি। যদি হাসো সিজন 150 চলে, আমার মনে কেউ না থাকুক আর না থাকুক, সাইফুল ভাই থাকবে। সেদিন ইস্তাক ভাই আমাকে ইয়ে পাঠাইছে, ওই যে রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাড ছিলাম না। আচ্ছা। তো আমি
অ্যাকসেপ্ট করার সাথে সাথেই দেখি উনি একটা পেজ থেকে ইনভাইট করছে। পেজের নাম হচ্ছে টাক সমস্যার সমাধান। তারপর ভাবছিলাম শাওন ভাইকে নিয়ে কিছু বলবো, একটু স্বাস্থ্যবান না কি বলবো, কি শুকিয়ে গেছে তো, ভাবছিলাম যে তুষার ভাইকে তো চালা যাবো, তুষার ভাই অসুস্থ, আসতে পারে নাই। রনি ভাইয়ের সাথে আমার একটা ছোট্ট মেমোরি শেয়ার করি ভাই। আমি কখনোই মানে 16 সালের আগে আমি কখনোই কক্সবাজার যাই নাই ভাই, সত্যি কথা ফ্যামিলি থেকে দেয় নাই। তো 16 সালে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, রাইট, কক্সবাজারে উইন্টার কমেডি শো, রাইট। তো টিভিতে কি দেখছি যে ভাই, টিভিতে দেখছি যে আরে সমুদ্র, আরে জোশ, হাফ প্যান্ট, ছোট্ট জামা থাকবে আমার, আমি ভিজবো না, তুই ভাবেই পরে গেছি আর কি। নামছে 2 ভাই, অনেকক্ষণ সাঁতরাইলাম, পানিতে ভিজলাম, খেলাধুলা করলাম। যে উঠে আসবো তখন থেকে আমাদের যে এক্সট্রা জামা কাপড় রাখছিলাম যে ভিজার পর ওগুলো পরে যাবো, দেখি ওগুলো নাই। তো দেখলাম রনি ভাই একটু মোটামুটি, আমরা তো সবাই জানি দুষ্ট মানুষ, তো রনি ভাই আর কি এইভাবে আমি এটা করি না, এইভাবে যাই না, আমি মুখে হাত দিয়ে দৌড় দিছি। তো রনি ভাই রুমে যাওয়ার পর বললো, পাবেল তুমি মিরাকেল করে আসছো, তোমাকে সবাই চিনে জানে, তুমি এইভাবে কেন আসলা? তখন আমি বললাম, ভাই দেখেন যারা চিনার মুখ দেখে চিনবো। সো থ্যাংক ইউ হাসো, থ্যাংক ইউ এনটিভি, থ্যাংক ইউ আমিন ভাই, ফারিয়া আপু, শাওন ভাই, রনি ভাই, সাইফুল ভাই, মিরু ভাই বললাম না, তরু ভাই, যারা যারা ছিল আপনারা ব্যান্ড মানে যারা ছিলেন জোশ। আমার মানে সত্যি বলতে কি আমি হাসোতে মানে হাসোর মঞ্চে দাঁড়ানো আমি মিরাকেলে ফিরে গেছি। বা আমরা খুবই আনন্দিত। পাবেল ভাই থাকবে, সবাই আসেন প্লিজ। এবার আমরা ফলাফল শুনবো। মানে আজকে যারা পারফর্ম করেছে সবাই তো একদম ছাকা হিরে, তাই না? কয়লার খনি থেকে বেছে বেছে এরা এসছে, সবার পারফরমেন্সই ব্রিলিয়ান্ট ছিল, কাউকে ছোট করে দেখার কিছু নেই, প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ ছিল। আজকের এপিসোড উইনার হচ্ছে সুস্মিত দে। বাহ, ঠিক আছে। দর্শক, এই আয়োজন নিয়ে আমরা হাজির হই প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30টায়। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকে না, ত্রুটি আগামী পর্বেও থাকবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আজকের মতো